কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে ব্যাঙ্গালোরের একটি হন্টেড ফ্ল্যাট নাম্বার G2 এর ঘটনা আপনারা শুনতে চলেছেন। মারাত্মক একটি প্যারানর্মাল এক্সপিরিয়েন্স এখানে ঘটে যায়। পুরো পরিবার এই প্রত্যেকটা প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের সাক্ষী হয়ে দাঁড়ায়। ঘটনাটা শেষ অবধি শুনবেন এবং শুনে আপনাদের মতামত জানাবেন। আমার মনে হয় না এরকম টাইপের ঘটনা খুব একটা শুনতে পাওয়া যায়। গা ছমছমে একটা ভয়ের অনুভূতি রয়েছে এখানের যে ঘটনাগুলো রয়েছে এবং যে কারণটা রয়েছে, যেটা আপনারা একদম শেষে হয়তো জানতে পারবেন বা বুঝতে পারবেন, সেটা কিন্তু খুবই মারাত্মক। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে এক্ষুনি জানান। এবং হ্যাঁ, কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। মহাভারতের এমন অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমরা অনেকেই জানি না। শ্রীকৃষ্ণ কেন বিয়ে করেছিলেন অর্জুনের ছেলেকে? ঋষি পরাশর তার মেয়ে সত্যবতীর সাথে কেন সঙ্গমে লিপ্ত হলেন? এই সকল অনেক ঘটনা রয়েছে, অনেক অজানা ঘটনা রয়েছে রাদার মহাভারতকে কেন্দ্র করে। সেই রিলেটেড একটি এপিসোড কৌস্তবের আড্ডা অর্থাৎ আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলে এসেছে। সেই আড্ডাটা আপনারা শুনে নিন। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। আপনাদের সাথেও যদি এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, আমার সাথে এরকমই একটা কল রেকর্ডিংয়ে যদি সেটা শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রামে কিন্তু আমরা অনেক নতুন নতুন হরর কন্টেন্ট দিচ্ছি, সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকলো। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পারমিতা। হ্যাঁ কৌস্তব, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বেসিক্যালি তোমাকে তো অনেকেই শুনেছে কিউরিও ফাইটে। এর আগে তুমি তোমার নিজের লাইফের অনেক ঘটনাই শেয়ার করেছো। তোমার বাবার যে আনন্যাচারাল মৃত্যুটা ঘটেছে সেটা রিলেটেড ঘটনাটা ছিল। ইভেন তুমি তোমার সব থেকে মারাত্মক যে ঘটনাটা ছিল, যার জন্য অনেকে অ্যাফেক্টেড হয়েছে, সেটা হচ্ছে মুনাই ঝুনাইয়ের যে ঘটনাটা। একদম আমরা জানতে পেরেছি যে ওই ঘটনাটাই আলটিমেট ঘটনা নয়, ওটার অনেক কিছু আমরা মিস করেছি। তো মুনাই ঝুনাই নিয়ে আমিও জানতাম না তখন। তারপরে আমি তোমার সাথে যখন ঝুনাইয়ের কথা বলালাম, তখন ওই বললো যে যেটুকুন আমি নাকি বলেছি সেটা মানে 20%, আরো 80% কিছু আছে যেটা আমি জেনে উঠতে পারিনি। তো আমি রিসেন্টলি ধরো এই ভোট দিতে তো বাড়ি যাবোই, তখন গিয়ে আমি ঠিক করেছি আমি ওর সাথে একবার দেখা করে পুরো ব্যাপারটা জানবো। আর অনেকেই আমাকে এখানে বলেছে যে ওকে কোনোভাবে হেল্প করতে বা কিছু করতে, এবার যদি কিছু পারি, যদি কিছু সম্ভব হয়, তাহলে অন্তত সেটা করার চেষ্টা করবো। ডেফিনেটলি। ইভেন তুমি তোমার আগের যে রেকর্ডিংটা ছিল, চড়কের যে রেকর্ডিংটা, ঠিক আছে, সেখানে তুমি তোমার লেসবিয়ান বান্ধবীর একটা ঘটনা শেয়ার করেছিলে। এবং তোমার কালী পুজোর যে ঘটনাটা, কালী পুজোতে ওই যে তোমাদের গ্রামের বাড়িতে বহরমপুরে একটা ব্যাপার ঘটে, সেই জিনিসটা আমরা জেনেছি। তো আজকে বেসিক্যালি দাদার যে দাদা, মানে তোমার হাজবেন্ডের যিনি দাদা, মানে তোমার ভাসুর, তারা আই থিঙ্ক, খুব ভুল যদি না করি, ব্যাঙ্গালোরে থাকেন, ঠিক আছে? সেই ব্যাঙ্গালোরের ওই হন্টেড বাড়িতে বা হন্টেড হাউসে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা সেই ঘটনাটাই আজকে তোমার থেকে জানতে চাই। কি হয়েছিল পারমিতা? একটু শুরু থেকে শুরু করো না, কি হয়েছিল? ঘটনাটা একা মানে ওনার সাথে হয়নি, মানে ওনার ওয়াইফ, উনি, তারপরে মানে আমাদের আর ওনার যে মা আছে, সে সবাই মোটামুটি ফিল করেছে, ভাই সবাই ফিল করেছে, এবং ওরা রীতিমতো ওখানে ট্র্যাপড হয়ে গেছিল। তো সবাইকে তো সবাইকে মানে আমি বলছি আস্তে আস্তে ব্যাপারটা, বললে মানে সবাই বুঝতে পারবে। সেটা হচ্ছে, প্রথম ওরা যখন বিয়ে করে, তো
বিয়ে করার পরে দাদা তো বরাবরই ওখানেই চাকরি করতো, তো দাদা ওখানেই বিয়ে চলে করে যায়। মানে কি, এবং মানে মানে দাদা আর তোমার বৌদির ভাসুর? যখন বিয়ে হয়, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা আর বৌদির যখন বিয়ে হয় তো বিয়ের পরে তো দাদা তো ওখানেই থাকতো, হুম, এবং দাদার যে ভাই আছে সেও ওখানেই থাকতো। তো আগে ওরা কি হতো যে ব্যাচলার্স ছিল, সেরকম বাড়ি নিয়ে থাকতো, মানে ছোট বাড়ি এরকম নিয়ে থাকতো, শেয়ারিং এ থাকতো। এবার দাদার বিয়ে হয়ে যাওয়ার পর ওরা ডিসাইড করে যে ওরা অন্য বাড়ি নিয়ে সেপারেট হয়ে যাবে। হুম, হুম, হুম। তো সেই অনুযায়ী ওরা বাড়ি খুঁজতে শুরু করে। আর বৌদি খুব কোয়ালিফাইড ছিল, যার জন্য বৌদি বিয়ের আগের থেকেই মানে ব্যাঙ্গালোরে চেষ্টা করেছে যে অন্য কোথাও জব খোঁজার জন্য। তো ও মানে বৌদি বিয়ের আগেই একটা জব মোটামুটি নিজের জন্য ফিক্স করে নেয়। তো তারপরে যেটা হয় যে ওরা ঠিক করে যে দাদা, দাদার ভাই আর বৌদি ওরা তিনজন মানে একটা ফ্ল্যাট নিয়ে থাকবে। আর এমন ওকে। কোথাও একটা থাকবে যেখান থেকে বৌদির অফিসটা কাছে হয়। ঠিক হুম, আছে, মানে হুম, ওদের হুম, মেন প্রায়োরিটি ছিল ওটা, যে বৌদির অফিসটা যাতে কাছে হয়, কারণ বৌদি এত দূর থেকে যাচ্ছে, তো ওরা যেমন হ্যাবিচুয়েটেড অনেকটা ট্রাভেল করতে, বৌদি সেটা হুম। ছিল না। তো তারপরে যেটা হয় যে মানে ওরা বাড়ি খোঁজা শুরু করে র্যান্ডামলি। এবার ওদের না খুব টাইমটা খুব শর্ট ছিল, মানে খুব বেশি টাইম ধরে খুঁজতে সময় পায়নি ওদের, মানে ওই 1-2 সপ্তাহের মধ্যে খুঁজতে হবে, তার মধ্যে বৌদিকে জয়েন করতে হবে, এরকম একটা ওদের রাশ ছিল। এবার সেই অনুযায়ী ওরা ব্রোকারের কাছে বাড়ি দেখতে থাকে। এবার দেখো বাজেটও তো একটা ব্যাপার থাকে। এবার হুম, হুম। যত বড় সিটিতে আমরা যাই তত বেশি বাজেট হতে লাগে। ওদের কোনো বাড়ি পছন্দ হচ্ছে লোকেশন অনুযায়ী, সে তখন দেখা যাচ্ছে বাজেটটা প্রচন্ড বেড়ে যাচ্ছে। তো এরকম হুম। চলছে। এরকম চলতে চলতে ওরা ব্যাঙ্গালোরে, যারা মানে আমাদের শুনবে তারা হয়তো বুঝতে পারবে, বিটিএম বলে কোনো একটা জায়গা আছে। আমি কখনো আচ্ছা। ব্যাঙ্গালোর যাইনি, যার জন্য জানি না। তো এই হুম, বিটিএম এরিয়াটা নাকি খুব পশ এরিয়া, মানে প্রচুর মানে রিচ পিপলস থাকে, এবং সবারই মানে ওই ফ্ল্যাট করা থাকে, এবং ফ্ল্যাট সবাই ম্যাক্সিমাম রেন্টেই দেয়, এরকম একটা এরিয়া। ওকে। তো ওরা হুম, ওরকম একটা সোসাইটি নেয়। তো হুম, প্রথমে হুম, সোসাইটিটার একটু মানে বর্ণনা দিয়ে, সেটা হচ্ছে মেন রোড। মেন রোডের পাশে একদম কোনো গলিগালা নেই, একদম মেন রোডের পাশেই হচ্ছে সোসাইটিটা শুরু হচ্ছে, বড় গেট। এবার গেট থেকে ভেতরে গিয়ে না ব্লক ব্লক করে বিল্ডিং তোলা, হুম, হুম, মানে হুম। এ ব্লক, সি, বি ব্লক, সি ব্লক, এইভাবে। এবার ওরা পায় হচ্ছে একদম ফ্রন্টের দিকে, মানে রাস্তা থেকে একদম ফ্রন্টে একটা ব্লকে। এবার ওরা দেখে ওটা খুব মানে ওদের আনন্দই হয় যে একদম সামনের দিকে পেয়েছি, মানে যত ভেতরে যাবে তত তো ওদের মানে ওয়াকিং ডিস্টেন্সটা বাড়বে। তো হুম, হুম। সেখানে ওরা ওই বাড়িটা মানে দেখতে যায়। তো বাড়িটা যখন দেখতে ওকে। যায় সেদিন দাদা, বৌদি আর দাদার যে ভাই, মানে আমারও ভাই হচ্ছে সেও হুম, হুম, যায়। হুম। তো তিনজনে মিলে গিয়ে যেটা দেখে, একদম গ্রাউন্ড ফ্লোরে একটা ঘর। এবং সব থেকে আচ্ছা। বড় ব্যাপার হচ্ছে যে ওই বিল্ডিংটাতে ওই গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর তিনটেই ভাড়া, মানে ওকে। দেওয়া আছে, মানে মানে ভ্যাকেন্ট আছে, ভাড়া দেবে। এবং তিনটেই একই ওনারের। মানে তিনটেই খালি, তাই তো? হ্যাঁ, তিনটেই খালি, তিনটে ভ্যাকেন্ট, এবং তিনটে একই ওনারের। আচ্ছা। এবার ওরা যখন প্রথমে ওদেরকে দেখানো হচ্ছে থার্ড ফ্লোরটা, সেকেন্ড ফ্লোরটা সরি, হুম, সেকেন্ড ফ্লোরটা যেটা দেখানো হয় ওটা মানে যেহেতু সিঁড়ি ছিল, লিফটের সেই সময় কোনো ব্যবস্থা ছিল না, আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি। তো ওরা সেকেন্ড ফ্লোরটা অ্যাভয়েড করে যায়। এবার ওদের ফার্স্ট ফ্লোরটা বলে যে ফার্স্ট ফ্লোরটা দেখাও। এবার ফার্স্ট ফ্লোরটা তখন বলে ফার্স্ট ফ্লোরটা হবে না, আপনি নিচে চলুন। এবার নিচে এসছে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে। এবার গ্রাউন্ড ফ্লোরে এসে ওরা যখন প্রথম রুমে ঢুকেছে, তো হুম, সবাই বলছে, মানে বৌদি যেভাবে আমাকে বললো, বৌদি বলছে যে রুমে ঢোকা মাত্র না মানে মনে হচ্ছে যেন কোথায় একটা চলে এসেছে, এক তো হচ্ছে প্রচন্ড ঠান্ডা। এবার যেহেতু হুম, অততলা বাড়ি, হয়তো মানে তার জন্য ঠান্ডা হতে পারে, প্রচন্ড ঠান্ডা। এবার হুম। ওইটা দেখে প্রথম বৌদির খুব পছন্দ হয়েছে, যে ঠান্ডা জায়গা। এবার দাদার কিন্তু ঘরে ঢুকে ঘর পছন্দ হয়নি। দাদার পছন্দ বক্তব্য হয়নি? হচ্ছে না না, তার কারণ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা চারিদিক থেকেই এমন যে কোনো দিক থেকে না মানে সানলাইট গ্রাউন্ড ফ্লোর ঢুকছে না। মানে ওরা তো দিনের বেলায় দেখতে গেছে, সমস্ত হুম, হুম। দরজা জানলা খোলা, কিন্তু ঘর অন্ধকার। এবার যাও বা ওই ফ্রন্টের দিক থেকে মানে লাইট আসবে, মানে যেহেতু বললাম ওরা একদম ফ্রন্টে পেয়েছিল, ওই দিকের ওয়াল থেকেও যদি লাইট আসে সেটারও অপশন নেই। তার কারণ হচ্ছে ওই দিকের ওয়ালটা কোনো মানে মানে একটা ওই ছোট্ট মানে জানলা করা, কিন্তু সেটাও হাফ ঢাকা দেওয়া, কারণ ওখান থেকে আবার হচ্ছে একটা ওই গ্যারাজ মতো করা আছে। সেই গ্যারাজে গাড়ি ঢোকে না, ওই যারা ওখানে সাইকেল টাইকেল রাখে তারা ওখানটায় রাখে। ওকে। এবার ওইটার গ্যারাজের টিনটা পড়ে যাচ্ছে,
যার জন্য ওই দিক থেকেও কোনো আলো নেই। তো মোট কথা গোটা ঘরে কোনো আলো নেই। এবার এইটার জন্য দাদার পছন্দ হয়নি। এবার বৌদিও তারপরে দাদা বলে যে দেখো সবই ঠিক আছে, কিন্তু ঘরটায় কোনো আলো বাতাস নেই। তো বৌদি বলে যে হ্যাঁ ঠিকই বলছো। এবার যে ব্রোকার এসেছিল তাকে ওরা বলছে আমাদেরকে আপনি ফার্স্ট ফ্লোরটাই দেখান। এবার ওরা যখন এসেছিল না দেখতে, ব্রোকারের কিন্তু টেন্ডেন্সি ছিল ওদেরকে হয় গ্রাউন্ড ফ্লোর দেবে নয় সেকেন্ড ফ্লোর দেবে। এবার ওকে জিজ্ঞাসাও করেছিল ভাড়া কত কি। যখন এই মানে গ্রাউন্ড ফ্লোরটা দেখে ওদের পছন্দ হলো না, তখন যখন ব্রোকারকে বলছে যে আমরা ফার্স্ট ফ্লোরটা নেবো, ফার্স্ট ফ্লোরটা আমাদেরকে দিন, তো বলছে না ওটা ভাড়া অনেক বেশি, আপনাদের বাজেটের বাইরে। তো বলছে ওটা তো আপনারা একই ভাড়া বলেছিলেন, তো আপনি এখন বলছেন বেশি। তো বলছে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে 10,000 টাকা বাড়িয়ে দিল। 10,000 টাকা বাড়িয়ে দিল? হ্যাঁ, মানে আগে যদি 15 বলে থাকে, বলছে না না ওটা 25, এরকম একটা, মানে যাতে ওরা না নেয়। ঠিক আছে। এবার তখন মানে ওদের একটু অবাকই লাগে ব্যাপারটা, যে এরকম কেন করছে, মানে হয় আমাদেরকে অতটা উঠতে হবে আর না হয় এরকম আলো বাতাসহীন জায়গায় থাকতে হবে। তো তারপরে ওরা একটু মানে বলে ঠিক আছে পরে জানাচ্ছি। ইন বিটুইন কিন্তু ওরা আর ঘরের অপশন সেরকম ভালো পাচ্ছিল না। তো ওরা আবার ওদের সাথেই কথা বলে আবার ঠিক করে যে না আমরা এটাতেই শিফট হব। এবার যখন শিফট হওয়ার টাইমটা আসে, তখন যে ভাই আছে, ভাই কিন্তু নিজের মালপত্র রেখে আবার বাড়ি ফিরে আসে, মানে মালদা চলে আসে। আর দাদা আর বৌদি ওখানে একা থেকে যায়, মানে ওই নতুন বাড়িতে। তো যেটা হয়, প্রথমে ওদের বাড়িতে ঢোকার পরে ওদের কিন্তু কোনো রকম অস্বাভাবিক জিনিস মানে কিছু ওরা ফিল করেনি প্রথম ঢুকে ঢুকে। ওদের যেটা একটাই প্রবলেম ছিল সেটা হচ্ছে ঘর প্রচন্ড অন্ধকার, মানে দিনের বেলা তো লাইট জ্বালিয়ে না থাকলে মানে একে অপরকে দেখা যাবে না, এরকম লেভেলের অন্ধকার। এবার বৌদি ওখানে জিনিসপত্র আনপ্যাক করা শুরু করে, বৌদি অফিস যাওয়া শুরু করে। হঠাৎ করে যখন একটু সেটেল ডাউন করে যায়, তখন ওরা মানে ওদের যথারীতি মর্নিং ওয়াক স্টার্ট হয়। তো মর্নিং ওয়াক যখন করতে বেরোচ্ছে, হঠাৎ করে ওদের গেটের পাশটাতে দেখছে মানে মানে ওদের দরজাটা খুলে বেরোচ্ছে, আর বেরিয়েই না ওখানে একটা প্যাসেজ আছে যেখান থেকে সিঁড়িগুলো উঠছে ওপরে গোল করে, আর ওই সিঁড়িটা না নিচ থেকে একদম ওপর অব্দি আকাশ অব্দি দেখা যায়, মানে গোল করে উঠছে সিঁড়িটা। ঠিক আছে। এবার ওই জায়গাটাতে, ওই গোল জায়গা যেটা, ওইখানটাতে বৌদি নোটিস করছে হঠাৎ করে যে একটা পাখি মরে পড়ে আছে। আর বৌদি কিন্তু প্রচন্ড এইসব কুকুর পাখি এসব ভালোবাসছে। দেখে একটু খারাপই লেগেছে যে একটা পাখি মরে পড়ে আছে। তো তারপরের দিন ওরা আবার ওরকম যথারীতি ওরা হাঁটতে চলে যায়। সেকেন্ড ডে যখন ওরা বেরোয়, সেকেন্ড ডে ওরা দেখছে আবার একটা পাখি পড়ে আছে। ঠিক আছে। এবার সেকেন্ড ডে দেখার পর বৌদির একটু অবাক লাগে। তখন না বৌদি ওই গোলটার ওই নিচে যায়, নিয়ে এরকম ওপরের দিকে তাকায় যে কোনো তার আছে কিনা ওখানে, যে তারে আটকাচ্ছে বা কিছু হচ্ছে। ঠিক আছে। তো কিছুই দেখতে পাইনি, কিন্তু অন্য একটা পাখি মরে পড়ে আছে। আর জেনারেলি কিন্তু ওই কাক পায়রা এইসব। ঠিক আছে। এটা কোন সালের ঘটনা? এটা আজ থেকে বছর 10 তো হবে, কারণ দাদার ছেলেরই প্রায় 6-7 বছর বয়স হয়ে গেল। বছর 10 আগের ঘটনা হবে, 2014-15। হ্যাঁ 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 হ্যাঁ। তো তারপরে যেটা হয় যে থার্ড ডে ওরকম বেরোয়। থার্ড ডে দেখছে অনেকগুলো ডিম, হ্যাঁ মানে পাখির ডিম দেখবে ফেটে গেলে যেরকম হয় না, মানে মুরগির ডিমের মতনই অবস্থা, মানে ডিমের খোসাটা ওরকম ভেঙে পড়ে আছে, তার সাথে আবার এরকম একটা পাখি পড়ে আছে। এবার যখন ওরা মানে র্যান্ডম মানে প্রত্যেক দিন এইভাবে মানে কন্টিনিউয়াস দেখে যাচ্ছে এটা, থার্ড ডে কিন্তু বৌদির এটা একটু স্ট্রাইক করে। ঠিক আছে, যে সামথিং ইজ রং। কিন্তু এইটা সামথিং ইজ রং মানেই যে কোনো মানে প্যারানর্মাল জিনিস হবে বা কিছু, এটা কিন্তু ওরা কখনো ভাবেনি। ওরা কি ভাবছে যে কোনো এমন একটা উপরে হয়তো বাসা টাসা আছে যেটা থেকে পাখি ভেঙে ভেঙে মানে পড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে। তো বৌদি আর দাদার সাথে অতটা কথা টথা বলেনি। পরে একদিন সানডে ছিল, তো বৌদি কি করেছে, সারাদিন কাজটা যা গুছিয়ে নেওয়ার গুছিয়ে টুছিয়ে নিয়ে বৌদি ওপরে উঠেছে মানে দেখতে যে কি আছে না আছে। আর জেনারেলি ওটা 6 তলা মনে হয় বিল্ডিং ছিল, 5 তলা বা 6 তলা। এবার বৌদি ওপরে উঠছে ফার্স্ট ফ্লোর ক্রস করছে। ফার্স্ট ফ্লোর যখন ক্রস করছে না, তখন বৌদি বলছে যে ফার্স্ট ফ্লোর কিন্তু তখনও তালা লাগানো,
এবার একটা ফ্লোর যেটা ভাড়াই হচ্ছে না, সেটা যদি কেউ ভাড়া নিতে চাইলো দিল না, আবার ওইদিকে ভাড়াও হচ্ছে না, সেই মানে ভাড়ার জন্য লেখাও আছে যে বাইরে ভাড়া দেওয়া হবে, মানে বোর্ডের একটা স্টিকার চেটানো আছে, ওদিকে ভাড়াও দিচ্ছে না। তো বৌদি একটু মানে আপসেট হয়ে, যে যেহেতু পছন্দ হয়েছিল ফার্স্ট ফ্লোরটা, এবার যে আলো বাতাসও পাবে, কিন্তু ওরা কিন্তু ভেতর থেকে ফ্ল্যাটটা দেখেনি, এরকম লকই ছিল, ঠিক আছে? তাহলে আলো বাতাস পাবে এটা কি করে বুঝতে পারলো? মানে ফার্স্ট ফ্লোর যেহেতু না, ওটা তো মানে ওই গ্যারেজটা পাচ্ছে না, প্লাস ওইদিকের ওয়ালটা তো খালি হয়ে যাচ্ছে, নিচে তো গ্যারেজ আছে গ্রাউন্ড ফ্লোরটার, প্লাস এইদিকেও তো শেড আছে, মানে যেটা ওই নিচের পার্কিং সেটাও ঢুকে যাচ্ছে, এইদিকে শেড দিয়ে তো কোনো মানে নিচের ফ্লোরে তো কোনো দিক দিয়ে আলো ঢুকছে না। বুঝতে পারছি। মানে বাইরের দিকে হচ্ছে গ্যারেজটা করা আছে, ভেতর দিকে তো পুরো পার্কিং জোন যেরকম আছে অন্যান্য ব্লকে যাওয়ার রাস্তা, ওটা তো পুরোটাই ওইখান দিয়ে, তো কোনো দিক থেকে এখানে আলো আসছে না। এবার একমাত্র ওদের আলো আসার জায়গা হচ্ছে যদিও মানে মেইন ডোরটা খুলে রাখে, ওকে, মেইন ডোরটা খুলে রাখলে ওদের কিছুটা আলো আসবে, এটাই চাই। এবার সেটা তো পসিবল না যে ঘরে কেউ থাকলে মেইন ডোর হাট করে খুলে রেখে দিচ্ছে। এবার যখন সেকেন্ড ফ্লোরে যায়, থার্ড ফ্লোরে যায়, এবার সেকেন্ড ফ্লোরে তখনও কেউ আসেনি, থার্ড ফ্লোরে দেখলো ফ্যামিলি আছে, তারপরে ফোর্থ ফ্লোরেও ফ্যামিলি দেখেছে, এবার ফিফথ ফ্লোর অব্দি উঠেছে, মানে লাস্ট অব্দি উঠেছে। এবার লাস্ট অব্দি ওঠার পরে যেটা দেখছে যে কোথাও না কোথাও এমন কিচ্ছু নেই যেটাতে মানে হচ্ছে মানে মনে হবে যে মানে কোনো পাখি আছে বা কিছু, মানে জেনারেলি পায়রা ফায়রা বাসা করলে না তুমি দেখবে একটা কার্নিস জুড়ে বাসা করে, মানে কোনো কার্নিসে ফাঁক টাক থাকলে, তো ওরকম কিচ্ছু নেই, মানে কোনো বাসার কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই। কিন্তু ওই ওই ফ্লোরের আশেপাশে কিন্তু অনেক পাখি আছে, মানে একটা বড় গাছ উঠে গেছে, সে গাছ থেকে পাখিটা কিও দেখতে পাচ্ছে, কিন্তু বাসার কোনো জায়গা দেখতে পাইনি। তো আবার যথারীতি নিচে চলে আসে। এবার বৌদি বলছে আমার যতবারই আমি ফার্স্ট ফ্লোরটা সামনে দিয়ে যায় আমার কেমন যেন মন খারাপ হয়ে যায়, যে কেন এই ফ্লোরটা আমাদেরকে দিল না, মানে এই ফ্লোরটা দিলে ওদের ভালো হয়। তো এইভাবে কিন্তু বেশ কিছুদিন গেছে, এবং এই যে ওপরে দেখে এলো তার মানে যে পরের দিন সকালবেলা ওরা মরা পাখি দেখেনি তা না, সেকেন্ড মানে তারপরেও আবার ওরকম যখনই বেরিয়েছে সকালবেলা দেখছে ওরকম মরা পাখি, ঠিক আছে? এরপরে শুরু হয় হচ্ছে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ভাই যখন এখান থেকে যায়, ভাই এখান থেকে যাওয়ার সময় মানে ওদের বাবা মাকে নিয়ে যায়, ওর বাবা মা বছরে একবার দুবার ওখানে যায়, তো বাবা মাকে নিয়ে গেছে। এবার যেটা হয় যে ওদের ওখানে 3টে রুম ছিল, একটা রুমে যথারীতি ভাই শুয়েছে, একটা রুমে মামা মেয়ে শুয়েছে, আর একটা রুমে হচ্ছে দাদা বৌদি শুয়েছে। আচ্ছা, এবার যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু মামির সাথে ঘটছে। এবার এই ঘটনাটা আমাকে কিন্তু ওরা যখন বলেছে তখন ওরা প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার কিন্তু সামনে ছিল আমার বসে, যার জন্য কিন্তু আমি প্রত্যেকের ফিলিংসটা আমি জেনেছি, কিন্তু সেই মুহূর্তে কিন্তু ওরা প্রত্যেকের ফিলিংসটা জানতো না, ঠিক আছে? এবার যেটা মামির সাথে স্টার্ট হয় সেটা হচ্ছে মামি যখন প্রথম দিন যায়, এবার প্রথম দিন যথারীতি খুব মানে পরিশ্রম করে গেছে, তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছে। তো হঠাৎ করে কিছুক্ষণ বাদে মামি হঠাৎ রাত্রেবেলায় ঘুমটা হালকা হয়েছে, তো মামি বলছে আমি না মানে হঠাৎ করে মনে হচ্ছে না কেউ কথা বলছে, মানে বেশ লাউডলি কথা বলছে, ঠিক আছে? এবার মামি তখন না বুঝে ওঠার চেষ্টা করছে যে কোথায় থেকে আওয়াজটা আসছে, তখন মানে ফ্ল্যাটের ভেতরেই শুনতে পেয়েছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শুয়েছিল, ঘুমটা হালকা হয়েছে সবে, মানে এরকম মানে রাত্রেবেলা মাঝরাতে হয় না ঘুম হালকা হয়ে যায়, তো তখন মানে একটা কথার সাউন্ড আসছে এবং খুব লাউড, মানে ঝগড়া হলে যেরকম সাউন্ড আসে ওরকম। তো আমি হঠাৎ করে ভাবছে কোথায় থেকে সাউন্ডটা আসছে, তো রাত জেনারেলি, তো মামি অনেকক্ষণ ধরে না চুপ থেকে মানে বোঝার চেষ্টা করছে, তারপরে দেখছে দাদা বৌদির রুম থেকে ওই দিক থেকে সাউন্ডটা আসছে। এবার মামি আস্তে 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 বেরিয়েছে। এবার ওদের না টয়লেটটা ছিল হচ্ছে কমন টয়লেট, টয়লেটের দিকে মামি যাচ্ছে, যাওয়ার সময় লেফট হ্যান্ডে হচ্ছে দাদা বৌদির রুমটা পড়ে। এবার তখন যখন মামি ওখানটা ক্রস করছে তখন কিন্তু কোনো সাউন্ড নেই, মানে দাদা বৌদির রুমে যদি দাদা বৌদির মধ্যে কথাবার্তা হয় সেটা তো ওদের রুমটা যখন ক্রস করছে আরো ভালো শুনতে পাওয়ার কথা, কিন্তু ওই সময়টায় কোনো সাউন্ড নেই। এবার মামি ওয়াশরুমে ঢুকে মামি যে মানে যেটার জন্য গেছিল সেরকম কিছু মানে করতে স্টার্ট করে, মুখ টুক ধোয়,
তখন কিন্তু আবার মামি সাউন্ড পাচ্ছে, ঠিক আছে, এবং সেটা কিন্তু ওই কোনো একটা লাউড চিৎকারের আওয়াজ, কিন্তু কি বলছে কি কথা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। এবার মামি, দেখো একটা কি হয় যে একটা মানে অ্যাডাল্ট কাপল আছে, এবার তাদের মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে সেটা যদি শাশুড়ি কান পেতে শোনে সেটাও তো ভালো দেখায় না। তো মামি যথারীতি বেরিয়ে নিজের রুমে চলে আসে, শুয়ে পড়ে। ওদিকে কিন্তু বৌদিরা যখনই বেরোচ্ছে তখনই ওরকম মরা দেখছে, মানে মরা পাখি, রোজ রোজ মরা পাখি। এবার বৌদি, ততদিনে তো ধরো দিন 15 হয়ে গেছে, এবার বৌদি দাদাকে একদিন মানে বলেছে যে দেখো তুমি হয়তো নোটিস করোনি, আমি রোজ নোটিস করি, আমরা যখনই বেরাই না এখানে কিন্তু আমি মরা পাখি বা কোনোদিন ওই পাখির পালক পড়ে আছে, মানে হয়তো ডানাটা কেটে খালি পালক পড়ে আছে ছিগড়ে বিগড়ে, ঠিক আছে, তো ওরকম কাটা এসব দেখতে পায়। এবার দাদা বলছে যে মানে দেখো একটা হয় না কি, দুজনের সঙ্গে থাকতে থাকতে কে কি লেভেলের মিথ্যে কথা বলতে পারে বা কে সত্যি কথা বলছে, এটা কিন্তু একটা ট্রাস্ট চলেই আসে। দাদা বলছে যে এ তো এরকম ফালতু বকা পাবলিক নয়, বলছে যখন তখন তো কিছু ব্যাপার আছে। সেদিন থেকে দাদা ঠিক করে না আমিও নোটিস করব তো যে পরের দিন দেখতে পাই কি। এবার সেদিন আবার সন্ধে হয়, সন্ধে হওয়ার পর যথারীতি সবাই বাড়ির একসাথে হয়, গল্প আড্ডা গুজব করে, এবং বৌদি দাদার মধ্যে কিন্তু সবকিছু নর্মাল, কোনো কিছু কিন্তু কোনো প্রবলেম নেই। মাম্মি বলছে আমি না কন্টিনিউয়াস ওদেরকে দেখে যাচ্ছি যে ওদের বিহেভিয়ারে কোনো চেঞ্জ হয়েছে কিনা, কারণ তার আগের দিন রাত্রেবেলা তোরা ঝগড়া করছিল। আচ্ছা, মানে শুনতে পেয়েছিল শুনতে পেয়েছিল যে ঝগড়া করছে। এবার মামি আবার রাত্রেবেলায় শুয়ে পড়ে, আবার সেম, ঠিক আছে, ওরকম সাউন্ড আসছে রাত্রেবেলা। এবার মামি না সেই দিন আর অতটা মানে গা করেন, শুয়ে পড়েছে, ওঠেও মানে র্যাপিডলি যখন এটাই থার্ড ডে হয়েছে ঝগড়া, তখন মামি কিন্তু উঠেছে। উঠে এবার মামি মানে একদম মানে স্পষ্ট শুনতে পাচ্ছে চিৎকারের আওয়াজ। এবার মানে দুজনের মধ্যে একটা মানে বেশ মানে তম্প ঝম্প চলছে। মামি না একটু পা টিপে টিপে গেছে, গিয়ে দাদার বাড়ির যে মানে দাদার রুমের যে দরজাটা, তার বাইরে যে এসেছে সেই সাউন্ড নেই। এবার দেখো যদি মানে একটা মানুষ উঠেছে যদি বুঝতে পারে তাহলে অবভিয়াসলি কেউ ঝগড়া করলে সেটা ধরো থেমে যাচ্ছে, কিন্তু যেখানে মামি পা টিপে টিপে গেছে সেখানে বলছে কোনো ঝগড়া নেই। আর আবার মামি ওয়াশরুমে ঢুকেছে, সেম সাউন্ড। এবার না মামির একটু কিন্তু ডাউট হয়েছে যে ওরা তাহলে ঝগড়া করছে কিন্তু আমাদেরকে হয়তো বুঝতে দিচ্ছে না, ওদের মধ্যে হয়তো কোনো একটা মানে সমস্যা চলছে, ঠিক আছে। এবার পরের দিন দাদা বেরোয় যখন, দাদা সেম নোটিস করে একটা কাক, এবং কাকটার না পুরো গলাটা এরকম ভেঙে ঘুরিয়ে দিলে যেরকম হয়, মানে গলা মুচড়িয়ে ভেঙে দিয়েছে, গলা মুচড়িয়ে ভেঙে দিলে যেরকম হয় ওরকম ভাবে একটা কাক পড়ে আছে। আচ্ছা, এবার দাদা তখন কিন্তু এটা দেখে, এবার দেখে ফিরে আসে যথারীতি, তো ওয়াচম্যানকে বলে ওয়াচম্যান কি ব্যাপার এখানে প্রত্যেক দিন এরকম পাখি মরে পড়ে থাকে, তোমরা কিছু করো না, কোনো কিছু এখানে কি কোনো ইলেকট্রিক তার ফার কিছু আছে যেখানে মানে শক খাচ্ছে বা কোনো কিছু ব্লেডে কাউরির এসির কিছুতে কি কিছু হচ্ছে? তো ওয়াচম্যান না খুব অবাক হয়ে তাকিয়ে বলছে যে আপনারা তো এই বিল্ডিংটায় আছেন না? তখন বলেছে হ্যাঁ। তো বলছে ও কিছু না আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার বলছে যে পরিষ্কার তো রোজই হয়ে যাচ্ছে, কিন্তু রোজ পাখি যে মরছে সেটার কি তোমরা কিছু করছো? তাই বলেছে। বলছে ও এটা কিছু না, মানে ও তো যথারীতি ওদের ল্যাঙ্গুয়েজে বলেছে যে ওটা কিছু না, আপনি ইগনোর করুন, ঠিক আছে। দাদা বলছে ইগনোর করুন মানে আমার বাড়ির জানলার পাশে, মানে ওটাও তো একটা, ওদেরও তো একটা জানলা আছে, যে জানলাটা লকই থাকে যেহেতু ওই জায়গাটা একটু নোংরা মতো, হ্যাঁ। বেশ সেখানে প্রত্যেক দিন তুমি ভাবো আজকে প্রায় 1 মাস পার হয়ে গেছে, প্রত্যেক দিন যদি একটা করে পাখি মরে পড়ে থাকে, ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ না? যে তার মানে কেউ ইন্টেনশনালি করছে, আর না হলে কোনো বড় কোনো পশু আছে হয়তো বেড়াল জাতীয় কিছু, ভামবেড়াল জাতীয় কিছু আছে যেটাই পাখিগুলোকে মানে আহত করছে। এবার সাপোজ ধরো দরজা জানলা খোলা আছে, ওরা কি ভয় পাচ্ছে যে দরজা খোলা থাকে কখনো কখনো, এরকম যদি কোনো বেড়াল টেড়াল থাকে ওদের বাড়িতে ঢুকে পড়ে, ঠিক আছে, সেটাও তো একটা ডেঞ্জারাস জিনিস। ওদের একটা রিস্কের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, কারণ কেউ ধরো দেখা গেল বৌদি একা আছে,
এরকম সময় ওরকম কিছু একটা হলো। আর যে পশুই বলো একবার ব্লাড পেয়ে যায়, সে তো তার মধ্যে তো অ্যাগ্রেসিভনেস আসবেই, এটা মানে সব মানে জানা কথা। এবার যেটা হয়, মানে আমি 4th নাইট বলছি, মামা মামি যাওয়ার পরে 4th নাইটে ওরকম মামি সেদিন একটু তাকেই ছিল যে দেখি ওরা কখন থেকে এরকম অশান্তি স্টার্ট করে আর কি নিয়ে অশান্তি হচ্ছে। এবার না ঠিক কৌস্তব রাত্রিবেলা তখন 2:30 পৌনে 3টা এরকম হবে, তো মামি বলছে যে তখনও অবধি কিছু হয়নি, এবার আমি ঠিক করেছি আমি ঘুমাবো। এবার দেখো সেই বয়সী একটা মহিলা, আর তখনকার দিনে তো এত ফোনের অ্যাডিকশন ছিল না, একটা জেগে থাকাটাও একটা বেশ চাপের, ঠিক আছে? একটা শুয়ে একটা মানুষ ফ্যানের দিকে তাকিয়ে কি করে জেগে থাকবে? এবার মামির হালকা করে ঘুম জড়িয়ে এসছে, যেটা মানে কৌস্তব বলছে যে আমার ঘুমটা এসেছে, তখনই আবার ওই মানে অশান্তির সাউন্ড। এবং অশান্তির সাউন্ড শুধু না, সেদিন যেটা ভয়ঙ্কর হলো সেটা হচ্ছে গোটা রুমের তো লাইট অফ, মানে কেউ কাউকে কোথাও মানে মানে এইখান থেকে ওই রুম দেখতে পাওয়া এরকম কোনো ব্যাপার নেই, সব রুমের লাইট অফ। এবার মামি বলছে আমি খাটে শুয়ে আছি, আমার মনে হচ্ছে যে ঝগড়াটা হচ্ছে কিন্তু ওই মানে দাদা বৌদি রুম থেকেই, কিন্তু একটা পায়ের সাউন্ড যেটা মানে ওপর তলায় পাচ্ছে। ওপর তলায় পাচ্ছে মানে ছাদের ওপরে যখন মানে একটা ফ্লোর ওপরে যদি খুব জোরে জোরে দাপাদাপি করা হয় না, ওরকম একটা পায়ের সাউন্ড দেখবে অনেক সময় পাওয়া যায়। ছাদের ওপরে হাঁটলেও জেনারেলি তুমি দেখবে পাবে, মানে একটু জোরে যদি ছাদের ওপর হাঁটে তাহলে এরকম সাউন্ড পাবে। ওদের ওপরের ফ্লোরটা তো খালি ছিল আমি যতদূর বুঝতে পারলাম। এবার সেটা তো মামি জানে না। আচ্ছা, এবার মামি বলছে ওপরে আমি ওরকম সাউন্ড পাচ্ছি। এবার পরের দিন তখন মামি সকালবেলা ওঠে এবং বৌদিকে বলে যে এরকম জানিস একটা আমি খুব ভুল ভাবছিলাম, আমি ভাবছিলাম তোদের দুজনের মধ্যে খুব অশান্তি হচ্ছে, কিন্তু আমি জানিস তো কালকে বুঝতে পারলাম অশান্তিটা তোদের ঘর থেকে হচ্ছে না, অশান্তিটা ওপরে হচ্ছে। কে তাকে রে এরকম অসভ্য মেয়ে ছেলে সারাদিন রাত এরকম চিৎকার করে, রাত্রেবেলায় উঠে এরকম চিৎকার করে, মানে যেরকম একজন মানে এজেড লোক কথাবার্তা বলে। বৌদি বলছে ওপরে চিৎকার করে মানে? বলছে হ্যাঁ, আমি প্রত্যেকদিন রাত্রেবেলা 3টা 3:30 থেকে মানে চিৎকারে আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে আমার। কালকে তো একদম মানে মানে সবকিছু সীমা ছাড়িয়ে দিয়েছে, দাপাদাপি করেছে রীতিমতো, মানে একদম ঘরে দমদম করে আওয়াজ হচ্ছিল ওপর থেকে, ঘুমোতেই পারিনি আমি। বৌদি না কথাটা শুনে বৌদি বলছে হ্যাঁ তোমার কিছু মনের ভুল হবে। বলছে না আমি শুনেছি একদম নিজের কানে স্পষ্ট। বৌদি না আর কিছু কথাটাই গায়নি, ওখানেই কথাটা চেপে গেছে। বৌদির মাথায় সারাদিন ধরে খেলছে যে ও মা কি শুনলো, ওপরে কি করে আওয়াজ পাবে, ওপরে তো কেউ নেই। এবার বৌদির মনে হচ্ছে তাহলে কি ওপরে কেউ ভাড়া নিল, কারণ মাঝে তো ধরো 1-1.5 সপ্তাহ আর ওপরে যায়নি, ওপরে যাওয়ার ওদের কোনো দরকারও থাকতো না। বৌদি বলছে আমি গেলাম ওপরে গিয়ে দেখছি যে না ওরকমই তালা বাইরে থেকে লাগানো, লক। এবার বৌদির মনে হয়েছে যে তাহলে হয়তো এমন কেউ থাকে যে হয়তো রাত্রেবেলায় আসছে, অনেকেই তো আছে ধরো লেট নাইট অব্দি কাজ করে তারপর রাত্রেবেলায় হয়তো সবাই ফেরে, কারণ ওখানে তো সবাই যারা থাকে ম্যাক্সিমামই অফিস যায় এরকম ইয়ে। তো বৌদি বলেছে যে না তাহলে দেখি কি ব্যাপারটা হচ্ছে। তো ডিনার কমপ্লিট করে বৌদি ওই যে ময়লার জিনিসগুলো হয় সেগুলো ওই ডাস্টবিনে করে নিয়ে বাইরে রেখে ওপরের দিকে হাঁটা দিয়েছে যে ওপরে যাবে। আর ওদের ওপর হ্যাঁ কেউ রাত্রেবেলায় কেউ ঢুকেছে কিনা, তাহলে তো তালা লাগানো থাকবে না, বাইরে থেকে তালা তো ঝুলবে না। এবার বৌদি ওদের ওখানে ওপর যাওয়ার জন্য না সিঁড়িটা 2 ভাগে ভাগ হতো, মানে এরকম সোজা উঠে গিয়ে আবার একটু ডান দিকে গিয়েও, মানে ডান দিকে গিয়ে একটু জায়গা আছে যেখানটা একটু প্যাসেজ বড় হয়ে থাকে না, ওরকম একটা বড় জায়গা, আবার ওপরে উঠছে, ঠিক আছে এরকম। এবার বৌদি হাফ সিঁড়ি অব্দি গেছে, তো তারপরে হঠাৎ করে বৌদির মনে হয়েছে যে ওর শরীরটা না মানে একটু প্রবলেম করছে। এবার মানে আমি খুব মানে ওপেনলি বলছি, অনেকে হয়তো হাসাহাসি করবে, মানে বৌদির ইমিডিয়েট বেসিসে একটা বাথরুম যাওয়ার একটা ইয়ে হয়েছে,
ঠিক আছে, ও হাফ সিঁড়ি গিয়ে আবার তাড়াতাড়ি করে নেমে এসে সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকেছে। ওকে। ও উপরে যেতেই পারলো না, ও বাথরুমে ঢুকে গেল। এটাও খুব ন্যাচারাল একটা জিনিস, আনন্যাচারাল ভাবার মতো তো তখনও কিছুই হয়নি। এবার পরের দিন মানে সেদিন রাত হলো, মামি ঘুমোচ্ছে, মামি কিন্তু মানে কন্টিনিউয়াস এই জিনিসটা ফেস করে যাচ্ছে। আর ওদিকে দাদা বৌদি কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় যে একটা পাখি মরে থাকা এটা দেখতে পাচ্ছে। এবার যেটা হয় যে এর পরের দিনের কথা বলছি, এবার মামি আজকে ঠিক করে যে আমি যদি এরকম কিছু সাউন্ড পাই, আমি মানে দাদাকে ডেকে, মামি আর দাদা যাবে সকাল মানে তখনই মানে বলতে যে এরকম কিছু কেন করছো, মানে আমরা ঘুমোতে পারছি না, অবজেকশন জানাতে এরকম একটা। তো মামি তাকে তাকেই ছিল সেদিন, আর মামি ঘুমায়নি, জেগে আছে। আমি বলছে আমি ঠিক যেরকম ঝগড়ার আওয়াজ পেতাম সেরকম ঝগড়ার আওয়াজ পেতে শুরু করলাম, তখন অব্দি ঝগড়ার আওয়াজ পাচ্ছি। এবার কোসো তুমি একটা কথা বলো, ওপরের ফ্লোরে যদি কেউ চেঁচামেচি করে, সাউন্ডটা যদি ওপরের দাপাদাপির সাউন্ড ওপর থেকে আসে, তাহলে কথা বলার সাউন্ডটাও তো ওপর থেকে আসার কথা। ডেফিনেটলি কথা বলার সাউন্ডটা তোমার লেফট সাইডের ঘরে মানে নেক্সট লেফট সাইডের ঘরে কেন থেকে আসবে? তুমি ফিল করতে পারছো ব্যাপারটা? আমি বুঝতে পারছি বিষয়টা। মানে মামি একটা খাটে শুয়ে আছে, সেখান থেকে দেখছে যে কথাবার্তার সাউন্ড আসছে বাঁদিকে মামা মানে দাদা বৌদির রুম থেকে, আর দাপাদাপির সাউন্ড আসছে ওপর থেকে। এবার যখন একই জায়গায় হ্যাঁ হ্যাঁ, এবার রোজ দিন কি হচ্ছিল, একটা তো ঘুম চোখে দেখছিল, সেদিন তো মানে একদম সেন্সে আছে। এবার যখন এইটা দেখেছে তখন কিন্তু মামির কোথাও একটা স্ট্রাইক করেছে যে এটা তো হওয়ার কথা না, এটা কি করে হতে পারে। এবার তুমি সাহস ভাবো মানুষটার, ও ওই রুম থেকে বেরায় ওই রাত্রেবেলা, ঠিক আছে, বেরিয়ে কাউকে ডাকেনি, ও উনি ওপরের দিকে হাঁটা দেয়। এবার তোমাকে বললেন একা, মানে সাহস ভাবো, আমি হলে তো কোনোদিন যেতাম না, মানে আমার দরকারই নেই, কমপ্লেন করারও দরকার নেই, দাপাদাপিতে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে যেতাম আমি শুনে। এবার যেটা হয়, মামির ওই যে বললাম না একটা প্যাসেজ আছে যে জায়গাটা একটু বড়, মানে যেখান থেকে বৌদি ঘুরে এসছে আগের দিন। এবার দেখো যদি কেউ ওই ঘরে থাকে, তাহলে রাত্রি 3টের সময় যখন দাপাদাপি বা চিৎকারের আওয়াজ হচ্ছে, যথারীতি ওদের বাড়ির সামনে গেলে ওই চিৎকারের আওয়াজটা পাওয়াই যাবে এবং দাপাদাপির আওয়াজও পাওয়া যাবে, ডেফিনেটলি পাওয়া যাবে। মামি পুরো দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাইরে থেকে তালা ঝুলছে, ঘর পিন ড্রপ সাইলেন্ট, শব্দই নেই, কোনো শব্দ নেই। যে ঘরের দাপাদাপির আওয়াজটা নিচের তলায় পাওয়া যাচ্ছে, সেই ঘরের সামনের দরজায় যদি দাঁড়িয়ে থাকে কিছু তো সাউন্ড পাবে, কোনো সাউন্ড নেই, মানে কোনো সাউন্ড নেই, মানে কোনো সাউন্ড নেই। এবার কি হয়েছে, ওই যে যেখানটায় ধরো রুমের দরজাটা, সে তার পাশেই তো ছোট মতো ধরো একটা প্যাসেজ, যেটা ওই যে কমন সবকটা ফ্ল্যাটে যাওয়ার, ওই ফ্লোরের 2-3টে যে ফ্ল্যাট আছে সেগুলোতে যাওয়ার, দেখছে প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু লকড। ওই ফার্স্ট ফ্লোরের মধ্যে যতগুলো ফ্ল্যাট আছে, মানে একটা দরজার বাইরে মামি দাঁড়িয়ে আছে এবং তার পাশের যে 2টো দরজা আছে সেই 2টো দরজাও কিন্তু তালা লাগানো। এবার যেটা হয়, মামি দরজার মধ্যে মানে কান লাগায় যে হয়তো এরকম হতে পারে অন্য কোনো রুমে দাপাদাপি হচ্ছে, যে রুমটার সাউন্ড প্রুফ টাইপের মনে হয়েছে, যে আওয়াজ আসছে না এদিকে, কান লাগিয়ে শুনি, এবং কানটা দরজার মধ্যে লাগায়। আমি না কিছু শুনতে পাচ্ছে না। হঠাৎ করে একটা না ওই চেয়ার যদি কেউ টানে দেখবে একটা ঘষার আওয়াজ হয় না, ওরম একটা সাউন্ড পেয়েছে। আচ্ছা, মানে
ঘাচাং করে চেয়ারটা টেনে নিল এরকম। এইটা যখন মামি পায়, ওই যে মোমেন্টটাতে মানে মামি চেয়ারের ডানার সাউন্ড পেয়েছে ভেতর থেকে, দরজা বাইরে থেকে লাগানো, মানে ওটা মাথায় সঙ্গে সঙ্গে খেলেছে তাহলে ভেতরে ওখানে দাঁড়িয়ে থেকে। না, আর যদি ভেতরে কেউ থাকেও তার মানে সে লকড। আমি মানলাম যদি ভেতরে কেউ রেখেও থাকে তাকে, তাহলে বাইরে থেকে কেউ তালা লাগিয়ে গেছে। এক্স্যাক্টলি। এই করতে করতে হঠাৎ করে মামি দেখছে মামির মুখে একটা আলো পড়ছে। কিসের? নিচের তলা থেকে। যে আমার মানে বললাম না গেটে যে ওয়াচম্যানটা থাকে, যে বলেছিল ইগনোর করো ইগনোর করো, ওর ডিউটি তো ভোর অব্দি থাকে, মানে যে রাত্রেবেলা থাকে তার ডিউটি ভোর অব্দি থাকে। সে নিচ থেকে টর্চ মারছে আর বলছে আপ কন আপ वहां पे क्या कर रहे हो, তাই বলছে। ঠিক আছে, তখন মানে মামি ধর পড়িয়ে বলে এরকম ভাবে তাকিয়ে, মানে মুখটা দেখায়। তখন ও তো চিনতে পেরেছে, কারণ 5-7 দিন ধরে যাতায়াত করছে, দেখতে পাচ্ছে। তো বলছে আপনি ওখানে ওপরে কি করছেন, নেমে আসুন তাড়াতাড়ি নেমে আসুন। এবং লোকটা না সেই প্রচন্ড রেগে গেছে, মানে প্রচন্ড, মানে পারলে মানে সেই মানে বিশাল বড় যেন একটা অপরাধ করে দিয়েছে এরকম একটা ব্যাপার। দিয়ে মামি তো ধর পড়িয়ে নেমে এসছে। এবার নেমে আসার পরে মানে মামি বলছে যে না আমি কিছু না, আমি একটু দেখতে গেছিলাম, আমাদের নিচে ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, ওপরে কে দাপাদাপি করছে, ঝগড়া করছে। তো বলছে আপকা দিমাগ খারাপ হয়ে গিয়া, আপনি মানে এরকম ভাবে বলছে যে আপনি বুড়ি মানুষ, আপনার দিমাগ মানে মাথা খারাপ হয়ে গেছে, নিচে যান ঘরে যান, এইভাবে রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছেন, তাই বলেছে। এবং মানে সেই লোকের টেম্পার কি মামি বলছে, মানে একটা ওয়াচম্যান যে এরকম বিহেভিয়ার করতে পারে, তাও যে ফ্ল্যাটে উনি মানে মানে ফ্ল্যাটের লোকেদের সাথে, এটা কেউ ভাবতেই পারছে না। মানে মামির বক্তব্য হচ্ছে আমি এমন কি করে দিলাম যেটার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছে। ঠিক আছে, এবার মামি সুর করে মানে নেমে এসে নিজের রুমের দিকে যাচ্ছে, দেখছি ওয়াচম্যানটা না দাঁড়িয়ে আছে মানে টর্চ হাতে নিয়ে। মানে যতক্ষণ না মামি ঢুকলো ততক্ষণ। এবার মামি ঢুকে দেখছে মামা উঠে বসে আছে। মামা বলছে তুমি কোথায় গেছিলা, আমি বাথরুমে তোমার খুঁজে এলাম, তুমি বাথরুমেও নাই, তুমি কোথায় গেছিলা? বলছে না একটু বাইরে বেরিয়েছিলাম। বলছে এই রাত্রেবেলায় কে বাইরে বেরো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ গেছে হ্যাঁ গেছে। আমিও রেগে গিয়ে একটা উল্টা দিয়ে দিয়েছে, একে এমনি মাথা খারাপ করে এসছে। ঠিক আছে, মাথায় যে কি হচ্ছে ওর নিজে বুঝতে পারছে না যে কি চলছে, তার মধ্যে ওই ওয়াচম্যানের ঢাকানি খেয়েছে, তার মধ্যে আবার মামা ঘ্যাগেজ করছে, ও ঘুরিয়ে দিয়ে দিয়েছে, দিয়ে শুয়ে গেছে। এবার পরের দিন সকালবেলা বৌদিকে বলছে যে জানিস কালকে আমি রাত্রেবেলা এরকম বাইরে গেছিলাম, তো ওদের তো ওপরের তো ঘরে তালা লাগা বাবা, কিন্তু আমরা তো প্রত্যেকদিন রাত্রেবেলা এরকম পায়ের আওয়াজ পাচ্ছি। তো বৌদি বলেছে ও হতেই পারে না মা, আমি খোঁজ নিয়েছি, ওটা কেউ রেন্ট নেয়নি এখনো, ওটা এখনো মানে খালি আছে। মামির না কিছুতেই এটা মেনে নিতে পারছে না, কিছুতেই, মানে একটা অদ্ভুত কষ্ট হচ্ছে, যেটা এইটা কি করে হতে পারে যে একটা মানুষ রাত্রেবেলা চিৎকারের সাউন্ড পাচ্ছে, পায়ের দাপাদাপি পাচ্ছে, কিন্তু এরকম কিছু হচ্ছে না। এবার যেটা হয় বৌদি রাত্রেবেলায় আবার অ্যাটেম্প নেয় যে যাবে, যে দেখবো তো গিয়ে কি আছে, মানে কে আসছে বা কে থাকছে। এবার ততক্ষণে কি হয়েছে, দাদাকে বলেছে যে এরকম জানো তো মা, এরকম 3-4 দিন হলো এরকম মা কিন্তু সাউন্ড পাচ্ছে রোজ। এবার মা প্রথমে ভেবেছিল আমরা হয়তো ঝগড়া করছি, তারপরে হচ্ছে এরকম মা রাত্রেবেলায় এরকম উঠে চলে গেছে, মানে দাদাকেও তো জানানো দরকার এ ব্যাপারটা, মা ওরকম উঠে চলে গেছে অন্ধকারের মধ্যে। এই ওইটা এবার দাদা প্রচন্ড বকাবকি করেছে। দাদা বলছে যে তোমার কি দরকার, তুমি হতেই পারে এই ফ্ল্যাটটা এখনো ভাড়া হয়নি, ওনারের বন্ধু বান্ধব এসে রাত্রেবেলায় মদ মাতাল আসে, তারা হয়তো মদ টদ খায়, তোমার কি দরকার ওরকম ভাবে যাওয়ার, কে থাকে না থাকে কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম রাত্রেবেলা 3টা-3:30টার সময় চলে গেছে। দাদা প্রচন্ড বকাবকি করেছে যে তুমি আজকে হতেই পারে যে কোনো 4-5টা ইয়ং ছেলে মেয়ে ওখানে হয়তো রাত্রেবেলা এসছে মজা ফুর্তি করতে, ঠিক আছে, তারা হয়তো তোমাকে ধাক্কাই দিয়ে দিল একটা, তুমি কি করতা? দিয়ে এই ঘটনাটা এরকম হবে, মামিরও একটু খারাপ লাগে যে না আমি তো কাজটা ঠিক করিনি। এবার মামি না কোথাও একটা জিনিস মামির মাথায় খুব স্ট্রাইক করছিল, একটা হচ্ছে যে মামি শুয়ে থাকছে যখন আওয়াজ আসছে দাদা বৌদির রুম থেকে, আর পায়ের মানে চিৎকারের আওয়াজ আসছে দাদা বৌদির রুম থেকে, আর পায়ের আওয়াজ আসছে ছাদের ওপর থেকে। এটা খুব আনন্যাচারাল লাগছিল। এবার সেই দিনের ঘটনা বলি, যেদিনে মানে এই দাদার বকানি টকানি খেয়েছে।
এবার মামি ঘুমিয়ে গেছে। রাত্রেবেলা মামি বলছে হঠাৎ করে আমার কানে একটা কান্নার আওয়াজ আসছে, কেউ ফুপিয়ে 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 কাঁদছে। ঠিক আছে, এবার মামি বেরিয়েছে, বেরিয়ে কিন্তু দাদাদের রুমের বাইরে গেছে, যেরকম মানে ফার্স্ট ডে থেকে করছিল। গিয়ে দেখছে হ্যাঁ দাদাদের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা, ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। মামি তখন ভেবেছে তাহলে হয়তো দুজনের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে, আমি চলে এসছে রুমের মধ্যে। এরপর থেকে শুরু হলো কৌস্তব, আর দাপাদাপি না, এবার কান্নার আওয়াজ। আচ্ছা, রোজ রাত্রেবেলা মামি কান্নার আওয়াজ পাচ্ছে। এইভাবে যখন সেকেন্ড ডে থার্ড ডে হয়েছে, মামি বৌদিকে ডেকে বলেছে যে তোদের কি আমার আশা নিয়ে কোনো সমস্যা হয়েছে? তখন বলছে কেন মা এরকম কেন বলছো? আর দেখো এখান থেকে তো ব্যাঙ্গালোর অনেকটা দূরে, ওরা গেলে জেনারেলি কিন্তু অনেক দিনের জন্য যায়, 1 মাস 1.5 মাসের জন্য যায়। এবার বলছে যে না তোদের আমাদেরকে নিয়ে কোনো সমস্যা হলে ঝেড়ে কাশ, তোরা রাত্রেবেলা ঝগড়াঝাটি করে কান্নাকাটি করছিস, তার মানে আমার সব মনের ভুল নয়, আওয়াজ এমনি হচ্ছিল, সব অশান্তি তোদের ঘরেই হচ্ছিল, এতদিন ধরে আমি যা শুনছি টুনছি সব তোদের ঘরেই তার মানে হচ্ছিল, তোরা আমাকে বলছিস না তোদের আমাদের আশা নিয়ে কিছু ঝামেলা হয়েছে। এবার বৌদি কিছুতেই মামিকে এটা বিশ্বাস করাতে পারে না যে ওদের ঘরে কিছু হয়নি। এবার মামি যে এটা একা ফিল করছে সেটা কিন্তু নয়। আচ্ছা, সেটা নয় কখন জানা গেল, মামি এই যে কান্নার আওয়াজ পেয়ে বৌদিকে উদুমাত ঝাড়াঝুড়ি করলো, এবং সেদিন রাত্রেবেলা কিন্তু আরেকটা জিনিস মানে কোথাও মনে রাখো, ওরা কিন্তু এই পাখি মরা জিনিসটা এখনো দেখে যাচ্ছে, যেটার কোনো সলিউশন নেই। ওরা কিন্তু মানে যে একটা দেখবে বিল্ডিং এর মধ্যে একজন হয় না যাকে প্রেসিডেন্ট বানানো হয়, এবার দেখো যাদের ফ্ল্যাট ওনার হয় তাদের কথার গুরুত্ব থাকে, কিন্তু যারা ফ্ল্যাট রেন্টে নিত তাদের কিন্তু সেরকম ভাবে কোনো গুরুত্ব থাকে না কথাবার্তার। তাকে অবধি কিন্তু তাও ওরা প্রেসিডেন্টকে গিয়ে জানিয়েছে যে আমাদের এখানে কেন রোজ এরকম পাখি মরে পড়ে থাকে, তার মানে কোনো মানে অ্যানিমাল অ্যাটাক হচ্ছে এরকম কিছু একটা। তো প্রেসিডেন্ট না মানে ও জানানোর পর বলেছে যে ও কিছু না, ওরকম হয় এখানে এখানে অনেক জায়গাতে এরকম পড়ে থাকে, এত তো মানে এদিকে ইলেকট্রিক তার আছে তো সেগুলোতে লেগে পড়তে পারে। তো তখন দাদা বলেছে যে সে তো পড়তেই পারে, ইলেকট্রিক তারে লেগে পড়তে পারে, বিড়াল খেয়ে নিয়ে এনে ফেলতে পারে, অন্য কোনো জীব এনে ফেলতে পারে, কিন্তু সেটা রোজ কি করে পসিবল? মানে একদম নিয়ম করে যে ওই পশুটা বা পাখিটা বা ওই তারে রোজ একটা করে পাখি আটকাবে এরকম নিয়ম করে তো হয় না। আর এটা একই জায়গাতে হচ্ছে, সেম একই জায়গাতেই। হ্যাঁ হ্যাঁ, এবার ধরো সাপোজ একটা যদি বিড়ালও আনে, এবার জেনারেলি পশুর ক্ষেত্রে হলে এটা কিন্তু মানা যায় যে কোনো একটা পশু কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াতে গিয়েই খায়। আবার এ হতে পারে যদি কোনো ভাম বিড়াল মারে তাহলে হয়তো একটা নির্দিষ্ট এরিয়াতে এসে নিয়ে এসে খাচ্ছে বা মারছে, কিন্তু তুমি কোথাও একটা কথা বলো, একটা ভাম বিড়ালের মুখে রোজ একটা করে পাখি কে এনে দেবে? এটা কোনোদিনও পসিবল নয়, লজিক্যালি পসিবলই নয়। হতে পারে মাসে 2-3 বার, সপ্তাহে 1-2 বার, কিন্তু রোজ পসিবল নয়। এবার যেদিন বৌদির সাথে মামির ঝামেলাটা হলো সেদিন রাত্রেবেলা মামি শুয়েছে যখন, মামি বলছে আবার কান্নার আওয়াজ স্টার্ট হয়েছে, কিন্তু সেটার বাইরে না, তাহলে সেটা মামি যে রুমে শুয়ে আছে সেই রুমে। সেই রুমে? হ্যাঁ। ওকে ওকে। মামি বলছে এক্সাক্ট আমি যেখানটা শুয়ে আছি আমার পায়ের নিচে বসে যদি কেউ কাঁদে আমি সেই ডিস্টেন্সে কান্নার আওয়াজ পাচ্ছি, সেটা হচ্ছে ফুপি ফুপি একটা মানুষ কেঁদে যাচ্ছে। তুমি ইমাজিন করতে পারছো কৌস্তব যে একটা মানুষ যার প্রায় আজকে মানে 10 দিন যাবত রাত্রেবেলা ঘুম নাই, মানে মামি যখন হ্যাঁ হ্যাঁ এবার যখন কান্নার সাউন্ডটা যখন পেয়েছে ওই রুমের মধ্যে, এবার মামির একদম লেফটে নেক্সট মামাই শুয়ে আছে যাকে মামি ডাকতে পারবে, ঠিক আছে? মামি মামার দিকে এরকম ভাবে তাকিয়ে দেখছে, মামা উল্টে মামির দিকে মুখ করে এরকম ভাবে তাকিয়ে আছে। কি ভয়ানক অবস্থা এটা! হ্যাঁ, তার কারণ মামাই তাকিয়ে আছে, তার কারণ হচ্ছে কান্নার সাউন্ডটা মামাও শুনতে পাচ্ছে।
আচ্ছা, ওদের রুমের মধ্যে। ওরা কোনো রকমে মামা নেমে গিয়ে লাইটটা জ্বালায়, রুমে কেউ নেই, কৌস্তব, সাউন্ড অফ হয়ে গেছে। এবার মামির তখন চোখে মুখে ভয়। এবার মামি মামাকে বলছে, জানো আমি এরকম কিন্তু কান্নার সাউন্ড পাচ্ছি। দিয়ে মামা বলছে যে তুমি কবে থেকে সাউন্ডটা পাচ্ছ? বলছে আমি রোজ এরকম হয় কান্না, তার আগের থেকে পাচ্ছিলাম হচ্ছে ঝগড়ার আওয়াজ, ঠিক আছে, এটা আমার সাথে রোজ চলছে। মামা বলছে আমরা যেদিন থেকে এসছি এই ঝগড়ার আওয়াজ আমিও পাচ্ছি, আমি ভাবছি ছেলে বৌমার মধ্যে হয়তো ঝগড়া লেগেছে, আমি তার জন্য কিছু বলছি না। মানে মামি যেটা ভাবছিল যে রুমে শুয়ে একা পাচ্ছে, ওটা মামাও পাচ্ছে, হলো দুজনের। এবার তখন মামি বলছে যে জানো আমি একদিন সাহস করে রাত্রেবেলা এরকম ওপরে গেছি, তোমাকে তো বলিনি আমি, আমাকে মানে বাবু কি বকলো যে এরকম ওখানে নাকি মদ ছদ খেয়ে ছেলে আসতে পারে, কিন্তু বাইরে থেকে যেন তালা লাগানো, আর আমি ভেতরে যেন চেয়ার টানার আওয়াজ পেয়েছি। এবার মামা না মানে আমি আমার মামাকে মানে ওর মামার ব্যাপারে বলি, মামা কিন্তু সেই সময়কার মানে সিপিএম করার লোক, মানে বেশ মানে মানে একদমই কুসংস্কার এসব বিশ্বাস করে না, মানে বুঝতে পারছো তো, একদম কঠোর সেই সময়কার সিপিএম ছিল। তো সবকিছুই যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করে। এবার যেটা হয় যে মামা বলে যে হতেই পারে না এরকম, তার মানে ওপরেই কিছু হচ্ছে। আমরা বলছি ওপরে, তুমি আজকের এই ঘটনার পরে কি করে বলছো ওপরে আওয়াজ হচ্ছে? তুমি যে ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে বসে আছো, তুমি কোথায় থেকে আওয়াজ পাচ্ছিলা? মামা বলছে তোমার পায়ের কাছ থেকে। বলছে তাহলে আমার পায়ের কাছে কেউ কোথায় যে কাঁদছিল? নিজেদের মধ্যে কিন্তু একটা বচসা লেগে গেছে। এবার মামা বলছে চলো আমি দেখবো ওপরে গিয়ে। ঠিক আছে, ওপরে যখন মামা আর মামি মিলে দুজনে মিলে হাঁটছে, ওপরে উঠে দরজার সামনে কি যাবে, মানে ওই মেইন প্যাসেজটা যেখানটা একটু বললাম না বড় করে প্যাসেজ আছে হাফ রাস্তায়, ওখান থেকে দেখছে যে ভাই আছে, মানে দাদার যে ভাই ছোট ছেলে ওদের, সে ওই দরজার মধ্যে কান পেতে দাঁড়িয়ে আছে। ওকে 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 বুঝতে পারছি এবার ব্যাপারটা, মানে বেসিক্যালি সবাই পাচ্ছে ব্যাপারটা জান। হ্যাঁ, এবার তখন ওকে দেখে বলছে এই তুই কি করছিস? বলছে তোমরা কোনো সাউন্ড পাচ্ছ? আমি লাস্ট 10 দিন তো আমরা মানে আমি মালদা থেকে ফেরার পর থেকে আমি একদিন রাতে ঘুমাইনি, এই চিৎকার চেঁচামেচি আর হচ্ছে দাপাদাপি করছে ঘরের মধ্যে, ঠিক আছে, এটা কিসের আওয়াজ আসছে? এইদিকে ঘরের দরজা লাগানো, ঠিক আছে। এই বলতে বলতে ওরা তখন মামিও বলছে যে হ্যাঁ আমিও পাচ্ছি, আমরাও ঘরে ঘুমোতে পারছি না, এই কান্নার আওয়াজ, এই আওয়াজ সেই আওয়াজে, ঠিক আছে। এই করতে করতে ওরা তিনজন কথা বলতে বলতে নেমে এসছে যখন, তখন দেখছে দাদা বৌদিও, দরজার আওয়াজ তো হয়েছে, একটা দরজা খোলা, দুবার দরজা খোলার আওয়াজ হয়েছে, দাদা বৌদি যথারীতি রুম থেকে বেরিয়ে এসছে, দেখছে ডাইনিং রুমে আলো জ্বালিয়ে দুজন বসে আছে। এবার বলছে কি হয়েছে? এবার তখন মামা বললো যে এরকম আমি কান্নার আওয়াজ পেলাম, কিন্তু এটা অন্য কিছু মনে হচ্ছে আমার, ভূত ফুত আবার কিছু হয় নাকি তাই। এবার মামি কিন্তু বলছে না এই তো ভূতের ব্যাপার লাগছে, ভূতের ব্যাপার লাগছে, মামির কিন্তু এটা হয়ে গেছে মাথার মধ্যে, ঠিক আছে। ছোট ছেলেটা যে আছে সেও বলছে আমিও তো কোনো লজিক খুঁজে পাচ্ছি না, মানে এরকম প্রত্যেকদিন রাত্রেবেলা এই যে এক্ষুনি আওয়াজ হচ্ছিল। এবার তখন সবাই ডিসাইড বললো যে তাহলে হতে পারে যে এই ঘরের দেওয়াল টেওয়াল পাতলা অনেক, মানে সাউন্ড গুলো ইকো হচ্ছে, হয়তো তার উপরে ফ্লোরে আওয়াজ হচ্ছে বা তার উপরে ফ্লোরে আওয়াজ হচ্ছে এরকম। এবার তখন বৌদি বলছে কই না তো, তার উপরে ফ্লোরটাও তো খালি আছে, ঠিক আছে, ওটাও তো ভাড়া হয়নি। তখন মানে সবার মধ্যে কিন্তু স্ট্রাইক করছে, কিন্তু কেউ না মানে ব্যাপারটাকে মানে স্বীকার করতে চাইছে না যে কিছু একটা আনন্যাচারাল হচ্ছে। কেন সচক্ষে তো কেউ কিছু দেখেনি, সব তো মানে শুনছে। তো সবাই মিলে দাদা বললো সবাই কান দিও না, শো, কালকে সবার অফিস আছে, এরকম ভাবে এইসব করে আমরা সময় নষ্ট করছি, এই করছি তাই করছি। কৌস্তব হঠাৎ করে যেটা এতদিন হয়নি সেটা একটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে ওরা না পরের দিন থেকে ঘরের মধ্যে একটা অদ্ভুত পরিবেশ পেতে শুরু করলো। পরিবেশ যত হ্যাঁ মানে যত দিন যাচ্ছে না তত জিনিসটার মধ্যে না একটা ইন্টেন্সিটিটা একটু মনে হচ্ছে না কেউ বাড়ছে বাড়ছে আস্তে করে। কি অদ্ভুত পরিবেশ! দাদা বৌদি সকালবেলা কাজে বেরিয়ে যাচ্ছে, ভাইও কাজে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে পড়ে থাকছে কে? মামা আর মামি।
এবার মামা মামি ধরো যতই ছেলে বৌমার বাড়িতে যাক, তখনকার দিনের মহিলা সে তো কুটুর কুটুর কাজ করেই যাচ্ছে, কিছু না কিছু হয় গোছাচ্ছে না কিছু করছে। তো আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে ওরা যখন প্রথম ফ্ল্যাটটাতে ঢুকেছিল, ফ্ল্যাটটা প্রচন্ড ঠান্ডা ছিল, যেটা বৌদির খুব ভালো লেগেছিল, যে ঠান্ডা ফ্ল্যাট হবে, মানে একদম মানে শীতল ফ্ল্যাটটা ছিল। ওটা না ডে বাই ডে কিন্তু চেঞ্জ হতে লাগলো, মানে ঘরের মধ্যে যেন টেম্পারেচারটা মানে কিরম ধরো মানে একই পজিশনের মধ্যে, ধরে নাও দাদা বৌদির ঘরে কখনো ঢুকেছে, সেই ঘরটা নর্মাল যেরকম ঠান্ডা, মামি নিজের ঘরে যখন ঢুকছে হঠাৎ করে দেখছে ওই ঘরটা একটু ভ্যাপসা গরম। আচ্ছা, পরিবেশটা ভারী হতে শুরু করেছে। হ্যাঁ, এবার এটাই নয় কিন্তু যে মামির রুমটাই ভ্যাপসা গরম, কখনো কখনো আবার দেখা গেলো ডাইনিংটাতে বসে আছে, তখন দেখছে ডাইনিংটা গরম। আর ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু খুব ভালো থাকে নাকি আমি শুনেছি, আমি যতদূর শুনেছি আমার শোনা কথা, যে ওখানে নাকি টেম্পারেচার খুব বেশি আপ ডাউন করে না। এবার ওই জিনিসটা কিন্তু মামির সাথে ঘটছে। মামা হঠাৎ করে বলছে যে জানো আমাদের না, আমি তো খুব একটা এসব ব্যবসা বিশ্বাস করি না, কিন্তু আমার মনে হচ্ছে ওদের এই বাড়িটা না ছেড়ে দেওয়া উচিত। হঠাৎ করে মামা বলছে। মামা সেটা কেন বলছে সেটা তোমায় বলি। তার আগের দিন রাত্রেবেলায় যখন লেট নাইট এসব ঝগড়াঝাঁটি এসব করে ওই উপর থেকে এসে ওরা শুয়েছে, মামি ঘুমিয়ে গেছে, মামার তারপরে আর ঘুম আসেনি। তো মামারা কি করেছে, ওদের যে দরজাটা আছে না, মানে ঘরের যে দরজাটা মেইন ডোরটা, ওই দরজাটা মানে ওদের রুমের দরজাটা ওটা খোলা রেখেছিল। এবার মামা মামির ডান দিকের রুমে আছে হচ্ছে ভাই, আর মামা মামির বাঁ দিকের সামনের বাঁ দিকের রুমে আছে হচ্ছে দাদা বৌদি। মাঝখানে হচ্ছে ডাইনিংটা, ডাইনিং এর মধ্যে ওপেন কিচেন, আর দাদা বৌদির রুম আর ডাইনিং এর মাঝখানে হচ্ছে ওয়াশরুমটা। মামা বলছে আমি যখন শুয়ে আছি, তোমরা সবাই ঘুমিয়ে গেছো প্রায়, তখন মনে হচ্ছে নিশ্চুপ। বলছে একটা আমি আমার নিজের চোখে দেখছি একটা জিনিস, কিছু একটা মনে হলো যেন মানে ছোট যে দাদাটা মানে ভাইটা আছে না, তার রুম থেকে দাদার রুমের দিকে বৌদি হেঁটে চলে গেল। আচ্ছা, এবার মামা বলছে যে ওরা তো আমাদের সামনেই দরজা লাগিয়ে শুলো। এবার দরজা লাগিয়ে যখন শুয়েছে, বৌদি যদি আবার বেরোয় তাহলে তো দরজা খোলার সাউন্ডটা পাবে, সেই তো সাউন্ড নেই। আর বৌদি যদি এদিকে আসতো আবার নিয়ে যেত, তাহলে তো আশাটাও দেখতে পেতো মামা। কিন্তু ভাইয়ের রুম থেকে দাদার রুমের দিকে কে গেল? কোনো আনসার নেই। এবার মামি বলছে যে হে হতেই পারে ও বেরিয়েছিল, ওয়াশরুমে গেছিল, তারপর হয়তো ডাইনিং বা ফ্রিজের দিকে গেছিল। তো এবার ওরা না কি হয়েছে ওদের দুজনের মধ্যে, একবার এ ভয় পেয়ে যাচ্ছে তো ও প্রিটেন্ড করছে যে না কিছু নেই, আর একবার মামা ভয় পাচ্ছে তো মামি প্রিটেন্ড করছে না কিছু নেই। মানে স্ট্রং তো কিছু তো করে থাকতে হবে। এই বিষয়টা কিন্তু মামা মামি কোনো আলোচনা করেনি আর এদের সাথে। রাত্রি বেলাটা জানো ওদের কাছে না একটা মানে বিভীষিকা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, রাত্রি এলেই মামি বলছে যে আমার এরকম মনে হতো যে আমি মানে, এবার ওই সিচুয়েশনে কি হয় যে অন্য কেউ হলে মনে হবে যেন আমি কখন বাড়ি ছেড়ে পালাবো। মামা মামির কাছে তো অপশন ছিল যে তারা চাইলেই ফিরে আসতে পারে, কিন্তু নিজেদের সন্তানদেরকে ওইখানে রেখে কি করে আসবে? তারা যেখানে নিজেরাই ভয় পাচ্ছে, তো আর অন্য লোকের বাড়ি নয় যে রইলো ঝোলা চললো ভোলা করে মানুষ ভেগে গেল। পরের দিন যেটা হয়েছে, মামাকে আগের দিন মামি যেটা নিয়ে মানে লেকচার দিয়েছে, মামি সেম দেখছে যে বৌদি ঘরে ঢুকলো, মামিদের ঘরে ঢুকলো। এবার দেখো তুমি রাত্রেবেলায় যতই অন্ধকার থাক আর যাই থাক, তুমি চেনা মানুষ ঘরে ঢুকলে দেখবে একটা বোঝা যায়। তোমার বাবা মা ঘরে ঢুকলে বাবা ঢুকলো না মা ঢুকলো এটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এবার ওই বাড়িতে তো মামি ছাড়া আর একজন মহিলা, সেটা বৌদি।
এবার বৌদি ঢুকলো ঘরে, মামির একটু কাছ অব্দি এলো, মানে যেখান থেকে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু কাছে এলো, ব্যাক করলো, ব্যাক করে ভাইয়ের ঘরের দিকে গেল। মামি কিন্তু কন্টিনিউয়াস তাকিয়ে, গ্যাপটার দিকে তাকিয়ে আছে, দরজার গ্যাপটা। এবার ভাইয়ের ঘর এই দিকে যখন যাচ্ছে ওই জিনিসটা, মানে ভাইয়ের ঘরের দিকে, ভাইয়ের ঘরে চলে গেছে, ভাইয়ের ঘর তো ডান দিকে, বৌদি ভাইয়ের ঘরের দিকে গেল ডান দিকে, এবার তো নিজের রুমে ব্যাক করবে। যেই নিজের রুমে ব্যাক করার জন্য দরজাটা ক্রস করেছে, মামি খাট থেকে নেমে দড়াম করে নেমে এলো সোজা দরজায়। এবার কৌস্তব, মামির খাট থেকে যেতে যে ডিস্টেন্সটা, বৌদিরও ঘর ওই জায়গাটা থেকে, ওই দরজাটা থেকে নিজের রুমে যেতে প্রায় সেরকমই ডিস্টেন্স, উল্টে একটু কম বা বেশি হবে ওই দরজাটা পেরিয়ে। কেননা ওই দরজাটার তো মানে লেফটে ওই ঘরটা, তো ওই দরজাটা পেরিয়ে তো যেতে হবে ঘর অব্দি। আর মামি ওই ঘর থেকে দরজা অব্দি গেছে। মামি বলছে আমি ওখানে গিয়ে দেখলাম কেউ নেই। মানে বৌদি যদি এক্ষুনি বেরিয়ে দরজাটা লাগায়, তারও তো একটা আওয়াজ থাকবে। একদমই তাই। কিন্তু ওখানে কেউ নেই। এবার মামি যখন এটা দেখেছে, মামি সঙ্গে সঙ্গে ঘুরে মামাকে ডেকে বলছে যে আমি তোমাকে কালকে বললাম, তুমি কালকে যেটা দেখেছো আমিও দেখেছি। এত দূর অব্দি ঘটলো। এত দূরের পরে ঘটার এই যে ডিটেলিংটা, এই ডিটেলিংটা কিন্তু আমি জেনেছি পরে, যখন এই ঘটনাটা আমি প্রথম শুনি হচ্ছে ভাইয়ের কাছ থেকে। আমাদের বাড়ির একটা হনুমান মন্দির প্রতিষ্ঠা করা হয়, তো সেটাই পুজোর পর। তো এই হনুমান মন্দির প্রতিষ্ঠা করার সময় আমার শ্বশুর বাড়ির যে গ্রাম, সেখানে গেছি। এবার এটা হচ্ছে আমার মামি, মানে হচ্ছে আমার শাশুড়ির দিকের রিলেটিভ, তাদের গ্রামটা হচ্ছে পাশের গ্রাম। আমি আর আমার বর ফেরার সময়, আমরা সেদিন মানে ওয়েদারও সেরকম ছিল, তো সেদিন আমরা ফেরার সময় প্রথমে ওই মায়ের যে আমার মানে শাশুড়ির যে বাপের বাড়ি, সেখানেও ঢুকি, সেখানে ভাই ছিল, ঠিক আছে। আর সেই দিন আমার আরো যাওয়ার কারণটা হচ্ছে, সেদিন মানে আমার বর আমাকে এই ফোন গিফট করে, যে ফোনটা আমি চালাতেই পারছিলাম না, আইডি ক্রিয়েট করতে পারছিলাম, তো ভাইয়ের কাছে গেছিলাম যে ভাই যাতে চালিয়ে দেয়। আর ভাই ওই গ্রামে ছিল। ভাই মানে হচ্ছে ওই দাদা বৌদির দাদার ভাই, যে ভাই মানে ছোট ছেলে, যে মানে মামির ছোট ছেলে। এবার সেই দিন আমি এই ঘটনাটা প্রথম জানতে পারি, যে ঘটনাটা, সেটা আমি তোমাকে এবার বলবো। এই ডিটেলিংটা আমি জেনেছি ওই ঘটনাটা শুনে আসার পর, মামা মামিকে ধরিয়ে বসিয়ে রেখে বলো কি ব্যাপার হয়েছিল দিয়ে জেনেছি। হ্যাঁ, তারপর কি হলো? তারপর হচ্ছে মেন যে ঘটনাটা ঘটে সেটাই আমি চলে যাচ্ছি। এই ঘটনাগুলো তো বিক্ষিপ্ত ভাবে আমি তোমাকে সব বললাম, যে কার সাথে কি কি ফিলিংস হয়েছে। এবার যেটা হয়, মানে লাস্ট ডে যেটা আমি তোমাকে বললাম, যেদিন মানে ওই মানে বৌদিকে যেতে দেখলো দরজার দিকে এবং গিয়ে দেখলো কেউ নেই, ঠিক আছে। তার পরের দিন সকালবেলায় যেটা হয়, পরের দিন সকালবেলা থেকে দাদা বৌদির বিহেভিয়ারে একটা অদ্ভুত চেঞ্জ। কিরম চেঞ্জ? দুজনের সাথে কথা বলছে না, ঠিক আছে। মামা মামি দেখছে ওরা খুব ব্যস্ত, এরকম একটা মানে যেন কিছু নিয়ে খুব টেনসড। এবার যেটা হলো যে ভাইকে ওরা বলছে, মামা মামি শুনছে যে মা বাবাকে নিয়ে চলে যা, মানে রেখে আয়। আচ্ছা আচ্ছা। তখন মানে ভাইও জিজ্ঞাসা করেছে যে কেন, কি ব্যাপার, তো বলছে না রেখে আয়, তুই রেখে আয়, আমরা বাড়ি ছেড়ে অন্য বাড়ি যাবো। তো বলছে কেন বাড়ি ছেড়ে অন্য বাড়ি হঠাৎ করে, মানে তখন মানে ও রিয়েলাইজ করতে পারিনি যে হঠাৎ করে বাড়ি ছাড়ার কেসটা আসছে কেন। আর সব থেকে বড় ব্যাপার, অনেকগুলো টাকা অ্যাডভান্স দিয়েছে, ঠিক আছে, তারপরে শিফটিং আছে, এবার আবার বাড়ি চেঞ্জ করা মানে আবার একটা 7-8 দিনের একটা ব্যাপার। এবার ওইটার মধ্যে এরকম বলছে। মামি তখন বলছে যে কি হয়েছে রে বাবা, এরকম হঠাৎ করে বাড়ি চেঞ্জ করবো, এই করবো তাই করবো। দেখ, আমরা সবাই কম বেশি বুঝতে পারছি যে বাড়িতে কিছু না কিছু হচ্ছে, কিন্তু এতদিন তো তুই আমাদের কাউরির কথা শুনছিলি না, পরশুরাতেও আমাদেরকে উল্টাপাল্টা তো বললি, ঠিক আছে।
এবার দাদা যেটা বলছে সেটা হচ্ছে, মামি দেখেছিল ওইদিকে বৌদিকে ঘরে ঢুকতে, মানে যেতে ঘরের দিকে। দাদা ঘুমিয়ে আছে, ঘর অন্ধকার, তো ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দাদা মাঝরাত্রে উঠেছে, সে জল খেতে হোক বা কিছু খেতে হোক। তো দাদা লেফট সাইডে হচ্ছে বৌদি শুয়েছিল, যে লেফট সাইডের দেওয়ালটাই হচ্ছে বাইরের দিকের দেওয়াল। আমি তোমাকে প্রথমেই বললাম মনে আছে যে ওখানে একটা জানলা আছে, কিন্তু জানলাটা অর্ধেক কভার হয়ে গেছে ওই গ্যারেজের টিনের জন্য। এবার ওই গ্যারেজের টিনটার দিকে না একটু আওয়াজ পেয়েছে, খট 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 করে, জানলাটা খোলাই ছিল। এবার টিনের দিকে আওয়াজ পেয়ে দাদা লেফটে যে তাকিয়েছে, দাদা দেখছে বৌদি শুয়ে আছে, আর বৌদির ওপর একটা মেয়ে বসে আছে, একদম বৌদির কোমরের ওপর থেকে দুপা ছড়িয়ে যেভাবে ওপরে বসে সেভাবে একটা মেয়ে বসে আছে। এবং সেটা দাদা দেখছে। দেখে দাদা বলছে যে আমি যে নড়বো, ডাকবো, চড়বো, আমি কিচ্ছু করতে পারছি না, আমার বডি স্ট্রেট, আমার খালি ঘাটটা বাঁ দিকে ঘোরানো, আমি দেখছি তোদের বৌদির ওপর একটা মেয়ে বসে আছে। এবং সেটা মানে চোখ পলক ফেলেছে চোখের, তারপরেও সেম দেখে যাচ্ছে। এবার ওই যে জানলার হাফ পোর্শনটা থেকে তো একটু স্ট্রিট লাইট ঢুকছে, ওই স্ট্রিট লাইটটাতে দেখা যাচ্ছে পুরো মেয়েটা বসে আছে এরকম ভাবে, মানে বৌদির যে মাথাটা তার বালিশের দুপাশে, মাথার পাশে এরকম ভাবে দুটো হাত রাখা, এবং বৌদির ওপরে মেয়েটা বসে আছে। এবার ওই স্ট্রিট লাইটে পড়ছে, দাদা বলছে মেয়েটা আমার দিকে তাকালো, আমি দেখছি তোর বৌদির মুখ। বৌদির মুখ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু বৌদি আবার পাশে শুয়েও আছে। মানে মামা মামি যেটা ভুল করেছিল বৌদি এসছে ভেবে, ওটা বৌদি ছিলই না। এবার এটা দেখে মোটামুটি 10-15 মিনিট ধরে এটা কন্টিনিউয়াস একটা মানুষ দেখেছে। তারপরে কোন রকমে যে আমাকে ওকে ধাক্কা দিতে হবে, ও ডাকতে হবে, দাদা যে ধাক্কাটা দিয়েছে মানে বৌদির গায়ের মধ্যে, তখন ফ্র্যাকশন অফ সেকেন্ডে সবকিছু নর্মাল, কিচ্ছু নেই। আচ্ছা, ওকে ওকে। এটা হচ্ছে মেন যেদিন মানে লাস্ট কথা বলছি, যে ওই বৌদিকে মামি দেখলো সেদিনের কথা। পরের দিন সকালবেলা দাদা এটা সবার সামনে স্বীকার করলো যে এই কালকে রাত্রে ঘটেছে। আচ্ছা, তখন যার সাথে যা ঘটেছে সেগুলো আস্তে আস্তে খোলসা হচ্ছে। এবার ওরা ডিসাইড করে যে তাহলে এই বাড়িতে থাকা যাবে না। এবার মামা মামি বলছে যে না, আমরাও তোদেরকে এই অবস্থায় ফেলে যাব না, বাড়ি যদি চেঞ্জ করতে হয় বাড়ি তোদেরকে চেঞ্জ করিয়ে দিয়ে সেট আপ করিয়ে দিয়ে যাব। আচ্ছা, দাদা যেটা কাজ করে যতই হোক, ধরো একটা আজকালকার দিনে একটা মানুষ কখনোই এই ব্যাপারটা বিশ্বাস, মানে যে চোখে দেখলেও ভাববি যে কি হচ্ছে, মানে সেই এক্সটেন্ডে কিছু তো হচ্ছে, সেটা কেন হচ্ছে। এবার ওয়াচম্যানকে গিয়ে দাদা সরাসরি সব কথা বলে যে এই হয়েছে, আপনি এবার আমাদেরকে বলুন কি হয়েছে। ওয়াচম্যান মুখ খোলে না, ওয়াচম্যান বলছে কিচ্ছু না, এসে ঝুট বল রে, এসব নেই হতা है, ऐसा होता है क्या, তাই বলছে। প্রেসিডেন্টের সাথে দেখা করেছে, প্রেসিডেন্ট তো হেসে উড়িয়ে দিয়েছে, তোমরা আজকালকার ছেলে পেলে, তুমি আবার মানে ইঞ্জিনিয়ার, তুমি নাকি এসব বিশ্বাস করছো, এসব আবার কিছু হয় নাকি এসব। এবার ওখান থেকে বেরিয়ে ওরা দেখছে না, বাড়ি যেমন খুঁজবো তেমনি খোঁজ লাগাবো যে এখানে কি হয়েছে। তো সেদিন মোটামুটি আশেপাশের দোকানপত্র সবাই জিজ্ঞেস করেছে, যেই শুনেছে ওই ফ্ল্যাটে আছে, আচ্ছা ওই ফ্ল্যাটে আছেন, কিন্তু কিছু বলছে না। ওকে ওকে। রাত্রি যেই এসেছে কৌস্তব, বাড়িতে পাঁচজন মানুষ একটা রুমে বসে আছে। কেন? লাইট জ্বালানো রুমের, 5টা মানুষ একটা রুমে বসে আছে, কন্টিনিউয়াস চেঁচামেচির আওয়াজ, আর হচ্ছে লাফালাফি যেটা হচ্ছে না, মানে আগের দিন যেটা বলছিলাম দাপাচ্ছে কেউ, জোরে হাঁটছে, সেটা গোটা ঘরের দেওয়ালে দেওয়ালে হচ্ছে। মানে দেওয়ালেও শুনতে পাচ্ছে আওয়াজটা?
হ্যাঁ, প্রত্যেকটা দেওয়ালে। আচ্ছা, ওকে। এবার তুমি দেখো, দেওয়ালে দেওয়ালে তো আঁচ ঘোরা পসিবল নয়। না, ওই একদম না। অবস্থাতে মামা রাত্রেবেলা ওয়াচম্যানকে ডেকে এনেছে, হুম বলছে দেখো ঘরে কি হচ্ছে। ওয়াচম্যান ঘরে ঢোকেনি, বলছে কুছ নেই हो रहा है, आप लोग सो जाइए, हम है यहाँ पे बैठते हैं, তাই বলছে। হুম কিন্তু হুম, ঘরে ঢুকছে না। হুম এবার ওরা গোটা রাত বলছে আমার চোখের মানে একদম একটা চোখ পলক ফেলিনি, পুরো বন্ধ মানে খোলা চোখ সব কটা আমরা জেগে বসে আছি, আর সারা রাত ধরেই হয়েছে। হুম, পরের দিন দেখো, এবার জেনারেলি কি শুতে তো হবেই, তাই তো? ওকে। হুম হুম, পরের দিন সেম ওরকম আওয়াজ, ওরম দাপাদাপি, সবাই এক রুমে, মানে মামা মামি ওপরে, আর হচ্ছে এইদিকে একদিকে বিছানা করে দাদা বৌদি, একদিকে বিছানা করে হচ্ছে ভাই শুয়ে আছে। হুম হুম, এবার যে ব্রোকারটাকে মানে ধরেছিল ওরা, ঠিক আছে, ওই ব্রোকারটাকে ধরে বলছে আমাকে তুমি মালিকের কাছে নিয়ে যাও। হুম, এবার বলছে না, মালিকের কাছে নিয়ে যাওয়া পসিবল না, হ্যান না ত্যান না, অনেক বাহানা দিয়েছে। কেন, আপনারা কি চাই? বলছে যে আপনারা এক কাজ করুন, আপনারা ওপরে দোতলায় শিফট করে যান। তো বলছে তখন তো ভাই বলেছিলাম, তখন তো তুমি দোতলা দাওনি আমাদেরকে। হুম, তখন বললা যে দোতলাতে কেউ ভাড়া নেবে না, হ্যান নেবে না, তার নেবে না। তো বলছে না, আমি এই তলার কথা বলছি না, তারও ওপরের তলার কথা বলছি, আচ্ছা আচ্ছা, মানে যেটা মানে সেকেন্ড ফ্লোর হচ্ছে, মানে বাংলাতে ধরো ফার্স্ট ফ্লোর মানে তো একতলা দোতলা হয়, ও দোতলা বলতে বোঝাচ্ছে হচ্ছে সেকেন্ড ফ্লোরের ওপরে উঠতে, মানে মাঝেরটা তখনও দেবে না। হুম, তো বলছে না, যদি ছাড়তেই হয় এই বিল্ডিং ই ছেড়ে দেবো, ছাড়লে এইখানে ছেড়ে ওখানে কেন যাবো। নিয়ে মালিকের সাথে দেখা করো করেছে, কিছুতেই করেনি। এবার দাদা অফিসে গিয়ে একটু ডিসকাস করেছে, তখন যে জানতে পেরেছে দাদারই অফিস কলিগেরই মানে কমন ফ্রেন্ডের মধ্যে একজনের ওই ফ্ল্যাটে বিল্ডিং আছে, মানে ওই বিল্ডিং এ ফ্ল্যাট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তার কাছে যখন জিজ্ঞাসা করেছে তখন জানতে পেরেছে যে ওনার কে বা কোথায় থাকে। হুম, ওনারের ওই ওই বিল্ডিং এর যে রোডটা, ওই রোডটাতেই একটা দোকান ছিল কিশোর, হুম, হুম, মানে ওই শোরুম টাইপের ছোট, মানে সে সময় তো শোরুম ওরকম ছিল না, শোরুম কনসেপ্টটা ছিল না, মানে বেশ বড় সড়ো কিছু একটা দোকান ছিল। তো ওখানে গিয়ে তখন দাদা কথা বলে যে দেখুন আমি তো আপনার কাছে ভাড়া নিয়েছি, মানে আমি আপনার কাছেই ভাড়া নিয়েছি। তো এবার ওনার কেন, উনি ওনারকে চেনেন না, দাদা কেন চেনে না, ওই যে রেন্টটা প্রত্যেক মাসে সাবমিট করতো না, ওই রেন্টটা অব্দি ওই ব্রোকারটা নিতে আসতো। আচ্ছা আচ্ছা, দাদার সাথে মানে বাইরে দেখা করে নিয়ে চলে যেত। আর রেন্ট এগ্রিমেন্ট তখন যেটা করেছিল সেটাও ওই ব্রোকার এসেই করেছিল, ওনারকে ওরা চোখে দেখেনি কোনোদিনও। ওকে, মানে ওনার কাছে পিঠেই ঘেস্তটা। না না না, এবার ওনারকে কি যখন বলছে যে আমরা বাড়িতে এতগুলো মানুষ এই এতদিন ধরে এগুলো দেখছি, এই করছি তাই করছি, তখন ওনার বলছে যে তাহলে আপনার ছেড়ে দিন ফ্ল্যাট। তো বলছে ছেড়ে তো দেবো, কিন্তু আগে বলুন কি হয়েছে। হুম, তো তখন ওই যে বললাম না একটা কমন ফ্রেন্ড ছিল, সেই বন্ধুটাও আসে এবং বন্ধুটা এসে বলে কে কি হয়েছে ভাই, প্রবলেমে আছে, বল কিছু কি প্রবলেম হচ্ছে। তখন বলছে যে এরা তো বিশ্বাসই করবে না আমি দেখালে, দিয়ে নিয়ে এসছে, ওই ওনার এসছে, এসে ওনার প্রথমে তাও বলছে যে দরকার কি দাদা, আপনারা ছেড়ে দিন, আমি আপনার কাছে সব টাকা ফেরত দিয়ে দেবো, তাই বলছে। হুম, বলছে না আমরা এটাও দিয়ে দেবো, বলছে কি সব টাকা হচ্ছে? ফেরত দিয়ে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা বোঝা যাচ্ছে যে ও অনেক কিছুই জানে। এবার জানে তো ওয়াচম্যানও, জানে তো প্রেসিডেন্টও, জানে তো সামনের দোকানগুলো, কিন্তু কেউ তো কিছু বলছে না ওদেরকে। হুম হুম, এবার ওই যে ওনার ঢুকেছে, ঢোকার পর থেকে শুরু হয়েছে হচ্ছে এক ধরনের অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে বৌদির মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি। আচ্ছা মানে কিরম বলতো, একটা মানে তুমি যদি বৌদিকে কোনোদিন দেখো, আমাদের এখানে আসো, বৌদি হচ্ছে বিশাল শান্তশিষ্ট একটা মানুষ। আচ্ছা, মানে সে মানে অতিথি এলে সেই অতিথি দেবো ভবর মতো আপ্যায়ন করার মানুষ। সে ওনারকে দেখেই না যেন মনে হচ্ছে ফেটে যাবে রাগে, গোঙাচ্ছে এরকম একটা। হুম, এবার মামি দেখছে যে ও তো এরকম কাউকে দেখে এরকম বিহেভ করে না। এবার দেখো এটা আমার মানে লাইভে এভাবে বলা উচিত নয়, অনেক সময় হয় কি মানুষজন, অনেকেই মুসলিম মানুষদেরকে অ্যাভয়েড করে, হিন্দু মানুষরা মুসলিম মানুষকে অ্যাভয়েড করে, মুসলিমরা হিন্দুদেরকে পছন্দ করে না, এই জিনিসগুলো তো থাকে।
এবার মামি ভাবছি এরকম কিছু কি ওর মধ্যে আছে যে ওনারটা মুসলিম বলে ও পছন্দ করছে না। কিন্তু ওনারটা বিশ্বাস করো কৌস্তব, এসে ওদের ঘরে অব্দি ঢুকলো না। এবার বলছে চলুন, না না 3টে ফ্ল্যাটই তো পরপর 3 তলায় ওরই। একজন ওনার আসছে, সে যদি রেন্টওয়ালাদের কাছে আসে সে তো 1 কাপ চা ফা খাই জেনারেলি, উল্টে তো ওনার এত আসে যেটা রেন্টওয়ালারা পছন্দ করে না, যে এত কেন আসছেন। সরি। দিয়ে ওখান থেকে সোজা ওপরে নিয়ে যায়, ওপরে নিয়ে গিয়ে দেখছে যে উনি চাবি নিয়ে এসছেন, উনি তালাটা খুলেছেন রুমের। তালাটা খুলে রুমের যেটা দেখছে, মানে দরজাটা খুলেছে, দরজাটা খুলে দরজাটা মানে এরকম হাত দিয়ে হয় না, এরকম ধাক্কা দিয়ে দিল, এরকম খুলে গেল দরজাটা। এবার দেখছে গোটা ফ্ল্যাটটা যতদূর দেখা যাচ্ছে সামনে, সরি মানে নিচের ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটটা একই স্ট্রাকচারের, এরকম পাশাপাশি 2টো রুম, সামনে একটা রুম, তার পাশেই হচ্ছে বাথরুম, তার পাশে ওই ডাইনিং প্লাস কিচেন ওই জায়গাটা। দেওয়ালে 1 ইঞ্চি এরকম জায়গা নেই যে জায়গাটা ছাড়া আছে, মানে পুরো ঠাকুরের ছবি না সাঁটানো গোটা দেওয়ালে, গোটা দেওয়ালটায় বলছে 1 ইঞ্চি কোনো ফাঁক নেই, মানে দেওয়ালের কালার দেখা যাচ্ছে না, মানে পারলে ওপরে ওপরে ঠাকুরের ছবি না, মানে পারলে ওপরে ওপরে ঠাকুরের ছবি সাঁটাবে, মানে একটা ছবি সাঁটানো তো তার ওপরে একটা ছবি সাঁটানো এরকম ভাবে। তো দাদার ভাই গেছে, দুজনে দেখে তো এরকম মামা ঢুকতে গেছে, বলছে না ঢুকবেন না, এখানে একটাই পুরোহিতজি আসেন, উনি প্রত্যেক শনিবার আসে, পুজো করে, ধূপ দেয়, চলে যায়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটার ঘটনা বলছি, মানে যে ফ্লোরটা ওরা ভাড়া দিতে চায়নি, যেটা বৌদিরা খুব চেয়েছিল আলো বাতাস পাবে, ভাড়া নেবে, এই গেটটাও কোনোদিন খোলা দেখেনি ওই কারণে। খালি ওই পুরোহিতজির কাছে একটা চাবি আছে, ও আসে প্রত্যেক শনিবার, ওখানে পুজো দেয়, মানে যজ্ঞ ফজ্ঞ করে, পুজো দেয়, আবার বেরিয়ে চলে আসে ধূপ টুপ দিয়ে। আর কেউ ওই মানে দরজাটা পার হয়নি। এবার সঙ্গে সঙ্গে মামি গেছে ওপরে ডাকতে, তাড়াতাড়ি আয়, বৌমা শরীর খারাপ করছে। গিয়ে দেখছে বৌদি কন্টিনিউয়াস বমি করে যাচ্ছে, কিছু নাই পেটে, হ্যাঁ কিছু নাই পেটে বমি করে যাচ্ছে, মানে দাঁড়িয়ে আছে, মানে সামলানো যাচ্ছে না, এরকম ভাবে বমি করছে। দেখি তো অবাক হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে ওরা মানে বৌদিকে নিয়ে হসপিটালের দিকে দৌড়ায়। এবার তখন ওনারটা বুঝতে পারে যে আমি খুব বড় ভুল করে দিয়েছি, আমাকে এদের হেল্প করতে হবে। তো যাই হোক হসপিটালে কিছুটা সময় কাটে, বৌদিকে তো সেই দিনের মতো অ্যাডমিট করে নেয়, এবং অ্যাডমিট করার পরে বৌদির যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে খিচুনি। ওকে ওকে, মানে শিভার করে না, খিচুনি দেয়, দেখেছো মানুষ, সে এরকম খিচি খিচি ওঠে, হাত পা ছড়ে, হাত পা বেঁকে ওই খিচুনি স্টার্ট হয়েছে, সিজার বলে যেটাকে। তো ওটা স্টার্ট হওয়াতে হসপিটাল থেকে তখন অ্যাডমিট করে নেয়। এবার ওই ছেলেটি বাড়ি এসে বলে, দাদা আমার পাশে ফ্ল্যাট আছে আরো অন্য বিল্ডিং এ, মানে ওই কমপ্লেক্সের মধ্যে না, আপনারা ওখানে যান, ওটা ফার্নিশড ফ্ল্যাট আমার নিজের ইউজের জন্য, আপনারা যতদিন না বাড়ি পাচ্ছেন, আমিও চেষ্টা করছি বাড়ি দেখে দেওয়ার, আপনারা শিফট করে যান। দাদা বলছে আমি তো সবই ঠিক আছে, কিন্তু আপনি বলুন কি হয়েছে। তখন বলছে আগে ওই ফ্ল্যাট এরিয়াটা না 3টে রুমই হচ্ছে ওই ইয়ং ছেলেপিলেদেরকে ভাড়া দেওয়া হতো, মানে যারা কলেজে পড়ে বা চাকরি করে, মানে ফ্যামিলি দেওয়া হতো না। এবার ইয়ং ছেলে মেয়েদেরকে ভাড়া দিলে কি হয়, ফ্যামিলির থেকে অনেক বেশি ভাড়া পাওয়া যায়, কারণ এক একটা রুমে 3টে-4টে করে বেড পেতে দেয়। এবার পার হেড টাকা হয়, যেটা একটা ফ্যামিলি নেওয়ার থেকে অনেক বেশি টাকা ওদের আসে। ফার্স্ট ফ্লোরটাতে একটাই মেয়ে পুরো ফ্ল্যাটটা নিয়ে থাকতো, ফার্স্ট ফ্লোর যেটা বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিন্দুদেরই মেয়ে ছিল, কিন্তু নন বেঙ্গলি মেয়ে ছিল। তো মেয়েটি মানে ভাড়া নিয়ে থাকতো একা। তো মেয়েটার কোন একটা বয়ফ্রেন্ড রেগুলার বেসিস আসতো। কিছুদিন ওয়াচম্যান শুনতে পায় যে বয়ফ্রেন্ড আসছে, ওদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। রিমেম্বার যে ওরা ঝগড়ার আওয়াজ পেতো মামি খালি,
হুম 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 তো ওই ওয়াচম্যান এসে এসে মানে জানলা দিয়ে টর্চ মারতো যে কে কাট রে ও, আইস্তা করো, লোক কমপ্লেন করেঙ্গে, এইভাবে ওয়াচম্যান এসে এসে বলে যেত। তুমুল ঝগড়া হতো। আচ্ছা আচ্ছা তারপরে একদিন রাত্রেবেলা পেরিয়ে সকালবেলা যখন মানে ওই মেড ফেড আসে, দরজা খোলেনি, মেড গিয়ে ওয়াচম্যানকে ডাকে এবং গিয়ে দেখা যায় মেয়েটি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। মৃত অবস্থায় পড়ে রয়েছে? এবার ওটা সুইসাইড কি মার্ডার এতটা ডিটেলে কেউ জানে না, কারণ মেয়েটার ফ্যামিলির লোক আসে, মেয়েটার মানে কেস হয়, পুলিশ আসে, ইভেন ওয়াচম্যান ওই ছেলেটিকে যাকে দেখেছিল তার ডেসক্রিপশন দেয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েটা মানে কনসিভ করা অবস্থায় ছিল, প্রেগনেন্ট ছিল। এবার ওই মেয়েটি মারা গেছে নাকি অবিবাহিত অবস্থায় কনসিভ করে গেছিল, ছেলেটা স্বীকার করছিল না, এরকম কিছু কারণ হবে, কিন্তু মানে মেয়েটা ওরকম মৃত। এবার যেটা হয় যে কি হয় যে ফ্ল্যাট তো ধরে নাও একজন ওরকম গেছে, একটা বাজে মৃত্যু হয়েছে, যথারীতি একটু তো পাড়া প্রতিবেশীর মধ্যে কথা হতেই থাকে, তো ফ্ল্যাটের ভ্যালু তো কমে যায়। এবার রেন্ট পাচ্ছিল না করে ওরা কিছু ছেলেদেরকে ভাড়া দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিচটাও ছেলেরা থাকতো, ওপরেও ছেলেরা থাকতো, মাঝেও ছেলে দিয়ে দেয়। বলে যে আজ অব্দি 5-6 বার ভাড়া চেঞ্জ হয়েছে এবং কেউ ওই ফ্ল্যাটে 7 দিন 5 দিন বেশি থাকতে পারেনি। এবার তোমাকে আরো ঘটনা বলি, ওর যে ওপরের ফ্ল্যাটটা এই সেম প্রবলেম হয়। ওকে, এবার যখন হসপিটাল থেকে ওই লোকটি চলে গেল, দাদা বেরিয়ে একবারের জন্য অফিস গেছে, সরি, যে জানাতে হবে যে আমার এখন মেডিকেল লিভ লাগবে, বইয়ের এমার্জেন্সি, তো এটার জন্য অফিস গেছে। তখন অফিসের যে আরেকজন মানে বন্ধুদের মধ্যে কথা হচ্ছে, যে বন্ধুটা ছিল তারা বলেছে, তখন বলছে যে ওখানে জানা গেছে আর একজনেরও রিলেটিভ থাকে, ওই 3টে ফ্ল্যাটই নাকি হন্টেড। 3টে ফ্ল্যাটই হন্টেড? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ফ্ল্যাটে ওই ছবি টবি টানিয়েও কোনো লাভ হয়নি, কেউ থাকতে পারে না। আর যেহেতু ওই ফ্ল্যাটটাই পুরোটা ওই ছবি টানানো আছে, অতটা প্রকোপ দেখাতে পারে না, ওপর আর নিচে তাণ্ডব করে। প্রেগনেন্ট অবস্থায় মারা গেছে না, বা মার্ডার হয়েছে? হ্যাঁ, মানে সেটা মারা গেছে না মার্ডার হয়েছে কেউই জানে না। তো হয়তো কেস চলেছে, হয়তো সেই টাইমকার নিউজ পেপারও এসেছে, এবার সেটা তো আমার পক্ষে জানা পসিবল নয়। দাদা ওই দিন মানে যত এসেন্সিয়াল জিনিসপত্র আছে সবকিছু সাথে নিয়ে বেরিয়ে হোটেল বুক করে মামা মামিকে মানে ওই আর রাতটা ওখানে কাটায়নি, ওটা ওখানে কমপ্লিট করে। আর বৌদি প্রায় 3-4 দিন মতো হসপিটালাইজ ছিল, তারপরে ওই ছাড়া পেয়ে ওরা ওই হোটেলেই ওঠে এবং হোটেলে উঠে ওখান থেকেই ওরা মানে আর একটা বাড়ি নিয়ে শিফট করে। দাদা বলছে যে সব ঠিক আছে, কিন্তু যে দৃশ্যটাতে আমি ওইভাবে তোর বৌদির বুকে মানে পেটের ওপরে বসে আর একটা মেয়েকে দেখতে পেয়েছিলাম, ওটা না দেখলে হয়তো আজও আমি বিশ্বাস করতাম না যে কিছু হয় বা কিছু আছে। তুমি একবার একটা জিনিস ভাবো যে একটা ফ্যামিলি ছিল তাই, এবং সেখানে ও বৌদির কাছে যে কিছু একটা ভাবছিল বা কিছু মানে যে বৌদির সাথে হয়তো রিলেট করতে চেষ্টা করছিল নিজেকে বা কিছু, এটাই যদি আরো কিছুদিন হয়ে যেত এবং এতগুলো মানুষ যদি ফিল না করতো, শুধু দাদা বৌদি ওখানে থেকে যেত, হয়তো সেটা মারাত্মক কিছু হয়ে যেতে পারতো, পুরো মানে পজেস করে নিত। হ্যাঁ হ্যাঁ, মানে সেই সময় হয়তো ওই যে বলে না যে হ্যাঁ হ্যাঁ একদমই তাই। এবং এই ইন বিটুইন কিন্তু দাদা বৌদি রিলেশন এত এফেক্টেড হয় যে মানে ওরা মানে ওই সদ্য বিবাহিত কাপল তারা ডিভোর্স অব্দি মানে ভাবছে। আর এটা আমি দেখেছি সবসময় যখনই কোনো নেগেটিভ এনার্জি আশেপাশে থাকে না, সব থেকে আগে রিলেশনে এফেক্ট করে। মানে যে মানুষটাকে ওরা টার্গেট করে না সেই মানুষটার সাথে সবার সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করে। কারণ দেখো তাহলে সেই ক্ষেত্রে ওদের নিজের সাথে নিয়ে যেতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিয়ে যেতে চায় না ওরা, একদম। তো ঘরটা নাকি তারপরে একবার ওরা গেছিল,
মানে মালপত্র বাকিগুলো শিফট করাতে, তখন ওই সেম পাখি পড়ে থাকতে দেখে। এবং সেদিন যখন ওরা ঘরটাতে ঢুকছে, বলছে ঘরটা অদ্ভুত যেন শান্তির, মানে মনে হচ্ছে না এর থেকে বেশি শান্তি আর অন্য কোথাও নেই। মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে ঘরটা ওদেরকে আবার টানছে। কারণ বেরিয়ে গেছে না। আর এই যে পাখি মরে থাকতো, এই কেসটা কি? ওটাও তোমার কি এর মনে হয় সাথে কিছু রিলেটেড হবে, হয়তো এই এনার্জির ফলেই হবে, বা ওখানে যে একটা অশুভ জিনিস আছে, হয়তো ওই ছাদটা পাখিগুলো ক্রস করতে পারতো না। নাহলে তুমি বলো না, পাখি তো খুব শান্তিপ্রিয় একটা জিনিস। পাখি কুকুর এগুলোকে তো আমরা খুব মানি যে এরা মানে নেগেটিভ এনার্জি খুব ফিল করতে পারে। কুকুর তো হয়তো সব থেকে বেশি পারে, কারণ আমার নিজের জীবনের সাথে বহু ঘটনা ঘটেছে কুকুর নিয়ে। কিন্তু পাখি মরে যাওয়াটাও হয়তো সেম কেস। বা আমার মনে হয় কি বলতো কৌস্তব, এখানে না কোথাও একটা ওই মালিকটা খুব ভাবে ইনভলভ। অবশ্যই ইনভলভড, নয়তো এত। কেননা ও যদি ইনভলভ না হতো, তাহলে বৌদি যেদিন ওকে প্রথম দেখলো, বৌদির ওই অ্যাগ্রেসিভ যে নেচারটা, এটা কিন্তু আসতো না। কারণ যে মানুষটা অ্যাগ্রেসিভই নয়, একটা শান্তশিষ্ট মানুষ, ওকে দেখে অ্যাগ্রেসিভ হয়ে গেল, এটা খুব আনন্যাচারাল। আর এরকমও হতেই পারে হয়তো ওর বৌদির মধ্যে পজেশন চলে এসেছিল, যেটা হয়তো সবাই রিয়েলাইজ করতে পারেনি। হতেই পারে, এটা ডেফিনেটলি হতে পারে। যেখানে মামা একটা বৌদির মতো কাউকে দেখতে পাচ্ছে, মামি বৌদির মতো কাউকে দেখতে পাচ্ছে, তো সেখানে তুমি বলো না যে হতেই পারে বৌদির হয়তো রূপটা নিচ্ছিল, বৌদির রূপটা নিচ্ছিল। তার মানে বৌদির উপর এফেক্ট ছিল। এরপরে আর কোনো প্রবলেম হয়নি না, তারপরে তো ওরা আর ওই বাড়িতে ফেরেইনি, কিন্তু বৌদির অনেক দিন খুব ডিপ্রেশনে ছিল, মানে নেতিয়ে পড়েছিল। সেই টাইমে জবও ছেড়ে দিতে হয়েছিল, কারণ ওরকম ভাবে দেখো এই এই ইনসিডেন্টে লিভ নেবে, এটা তো কেউ ইয়ে করবে না। আর হসপিটালাইজড হয়েছে, সেখানে তো নর্মালি দেখিয়েছে যে সি ইজ উইক, মানে শরীরটা উইক হয়ে যাচ্ছিল, যার জন্য নর্মাল যা ফর্মালিটি, সেলাইন বোতল থাকে, সেলাইন ভিটামিনস দিয়ে ছেড়ে দিয়েছে। সেটার জন্য তো ধরো তোমাকে দিন 15-20 ছুটি অফিস অ্যালার্ট করবে না কোনোদিনই, তারপরে আবার প্রাইভেট সেক্টরে। মানে ব্যাপারটা তো জাস্ট, মানে আমি ভাবছি যে এতদিন ছিল, কেউ তো 6-7 দিনের বেশি থাকতে পারতো না। না না, ওরা এতদিন টিকে গেছিল। 10-12 দিন না, 1 মাসের ওপর থেকেছে, 1 মাসের ওপর হয়ে গেছে। ইনিশিয়াল 10-12 দিন তো ঘুমোতেই পারেনি, পরেও যে সাস্টেন করে রয়েছিল, ওটাই হচ্ছে মেন পয়েন্ট। একদমই তাই। এর ব্যাপারটা হচ্ছে এই যে G2 ফ্ল্যাটটা ছিল, মানে ফ্ল্যাটটার নাম G2? হ্যাঁ, মানে ফ্ল্যাট নাম্বার হয়তো যে G2 তে ছিল, যেহেতু গ্রাউন্ড ফ্লোর, এটা G2 তে যেটা ছিল। ওরা পরে কিন্তু ওই যে ওই রোড দিয়ে তো যাতায়াত করেছে, আর পাশেই নিয়েছিল জায়গা। না, আমি আজ থেকে 10-11 বছর আগেকার ঘটনা অ্যাপ্রক্সিমেট বলছি। ওই ফ্ল্যাটটা নাকি বহু বছর, মানে যতদিন ওরা খোঁজ নিয়েছে কি ওখানে তো কোনো গেস্ট এসছে, কোনো এসছে না, সব ওটা দেওয়া হয় না ভাড়া। একদম খুবই প্যাথেটিক ঘটনা ছিল এটা, খুবই প্যাথেটিক ঘটনা। থ্যাংক ইউ পারমিতা এই ঘটনাটা শেয়ার করার জন্য। আর আমি মুনাই ঝুনাইয়ের পুরো ঘটনাটা জানতে চাই। একদম একদম, আমি বাড়ি গিয়ে ওর সাথে বসবো এবং চেষ্টা করব যতটা, যদি কোনো ক্লিপ নিতে পারি বা কিছু, জানি না পারবো কিনা, তবে চেষ্টা করব। তবে অবশ্যই আমার আবার সবাইকে বলার থাকবে যে খুব বেশি এক্সপেরিমেন্ট এগুলো দিয়ে না করাই ভালো। বিশ্বাস করলে খুব ভালো, না বিশ্বাস করলে আরো ভালো। এক্সপেরিমেন্ট করতে যাওয়ার কোনো মানে হয় না। এক্স্যাক্টলি। কিউরিও ফাইটার আজকের এই হরর ডোজটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার প্রিয় মানুষ, আপনার বন্ধুবান্ধব সবার মধ্যে আজকের এই হরর পডকাস্টটা শেয়ার করে দিন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কিউরিও ফাইটের এরকম কোনো হরর ডোজ আপনারা মিস না করেন। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেলে মহাভারত রিলেটেড যে মাস্টারপিস এপিসোডটা আপলোড হয়েছে সেটা কিন্তু দেখতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো, কমেন্ট সেকশনে লিঙ্ক থাকলো। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।